হ্যালো এভরিওয়ান, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু গণিত বইয়ের প্রথম অধ্যায় কিন্তু প্যাটার্ন। আর এই একটি ক্লাস করলে কিন্তু প্যাটার্ন থেকে কিন্তু তোমাদের কিন্তু যে কোনো ভাবে প্রশ্ন করলেও কিন্তু তুমি কিন্তু আনসার করতে পারবে। আর এই প্যাটার্ন চ্যাপ্টারটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। বৃত্তি পরীক্ষা বলো অথবা স্কুলের যে কোনো পরীক্ষা, এই প্যাটার্ন থেকে কিন্তু একটা সৃজনশীল আর 2 থেকে 3টা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। তাহলে একটা সৃজনশীলে কিন্তু 10 মার্ক, একটা সৃজনশীলে 10 মার্ক বা দুইটা যদি করে যদি সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দুই দুই করে কিন্তু 4 মার্ক। আবার এমসিকিউ করিয়া থাকে এই চ্যাপ্টার থেকে, তাহলে এমসিকিউ যদি আরো যদি 3টা করে তাহলে আরো 3 মার্ক, টোটাল কিন্তু 17 মার্ক কিন্তু ওই চ্যাপ্টার থেকে কিন্তু থাকবো। তাহলে এই চ্যাপ্টার কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কিন্তু। আর তুমি যদি কিছু যদি নাও পারো, যে শুরু থেকে যদি শেষ পর্যন্ত এই চ্যাপ্টারের ক্লাসটা যদি দেখি, তাইলে কিন্তু প্যাটার্ন থেকে, আমি আবার বলছি কিন্তু প্যাটার্ন থেকে তোমার যে কোনো ভাবে প্রশ্ন করলে কিন্তু তুমি কিন্তু আনসার করতে পারবে। ওকে, তাইলে শুরু করি। প্যাটার্ন আসলে কি? তা প্যাটার্ন হলো একটি কাঠামো দ্বারা বা নকশা যা একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং একাধিকবার পুনরায় প্রদর্শিত হয়। এটা মানে কিটা বুঝার, যে কাঠামো দ্বারা বা নকশা। আচ্ছা, এটার ক্ষেত্রে যে আমরা নকশা বলতে কিন্তু বুঝি আমরা চিত্র। তাহলে ওই যে একটা চিত্র আছে, এই চিত্রটার পর অবশ্যই একটা নকশা। মানে এই নকশার মধ্যে যেটা হচ্ছে যে যা একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। আচ্ছা, এই নকশার মধ্যে যদি আমরা কাঠি সংখ্যা যদি হিসাব করি, এটার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা, এটার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এটার ক্ষেত্রে কিন্তু 10টা। এরপরে 7 থেকে 4 গেলেই কিন্তু 3, আবার 10 থেকে 7 গেলেই কিন্তু আবার 3। তাহলে পার্থক্য দেখতে পারলাম কি এটা আছে, সমান আছে। তাইলে অবশ্যই কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। যেহেতু ওটার পার্থক্য সমান, আবার পরবর্তীটার পার্থক্য সমান, এর পরবর্তী যেগুলো আছে ওইগুলোর পার্থক্য কিন্তু সমান থাকবো। তারপরে দ্বারাটা হওয়ার কারণ কিটা, যে একটার ক্ষেত্রে কিন্তু যে এখানে আছে প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, এইগুলা কিন্তু আরো কিন্তু আছে কিন্তু পদ। অর্থাৎ এটার পর যে দ্বারা মানে পরবর্তী পদগুলো আছে। এরপরে আবার এখানে হচ্ছে যে একাধিকবার পুনরায় প্রদর্শিত হয়, একাধিকবার পুনরায় প্রদর্শিত হয়। মানে ওই ফার্স্টে একবার প্রদর্শিত হয়েছে, তারপরে আবার ওটা সেম, ওটা কিন্তু আবার প্রদর্শিত হয়েছে, সেম ওটা কিন্তু আবার প্রদর্শিত হয়েছে, বা একটা একটা করে কিন্তু বাড়ছে। বাট একাধিকবার পুনরায় প্রদর্শিত হয়। তাহলে একাধিকবার, ওটা একবার প্রদর্শিত হয়েছে, এটা ক্ষেত্রে কিন্তু 2বার প্রদর্শিত হয়েছে, দুইটা আছে এখানে, এটা ক্ষেত্রে কিন্তু 3বার। ওইরকম কিন্তু এর পরের বার কিন্তু 4বার আইবে, এর পরের বার 5বার, ওইরকম কিন্তু প্রদর্শিত হয়। তাইলে অবশ্যই আমরা সংখ্যার সাথে কিন্তু একটা অবশ্যই মিল আছে। তাহলে আমরা যদি ফার্স্টে কিন্তু আমরা বেসিক গুলো দেখবো, তারপরে যা যা ম্যাথ আছে কিন্তু গাইডের যেগুলো আছে প্রত্যেকটা সিকিউ কিন্তু আমরা টাইপ অনুযায়ী কিন্তু দেখবো, আর প্রত্যেকটা সিকিউ কিন্তু আমরা কিন্তু নিজে থেকে সলভ করতে পারবো। ওকে, তাহলে যদি শুরু যদি করি, ফার্স্টে টাইপ 1, টাইপ অনুযায়ী কিন্তু টোটাল কিন্তু 4টা টাইপ আছে। আর 4টা টাইপের যদি ম্যাথ সমাধান করি, তোমার কিন্তু যে কোনো ভাবে প্রশ্ন করলেও কিন্তু তুমি কিন্তু আনসার করতে পারবে। ফার্স্টে টাইপ 1, বীজগাণিতিক বীজগাণিতিক রাশি নির্ণয়। ফার্স্টে বেসিক, নিয়মের আর পার্থক্য সমান হলে পার্থক্য সমান আমি যদি একটা যদি দ্বারা যদি লিখি ফার্স্টে, যে একটু আগে যেটা দ্বারা লিখছি, ফার্স্টে আছে 60, তারপরে আছে 7, তারপরে আছে 10, এরপরে ডট। এইটার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখছি যে পার্থক্য, এই দুইটার ক্ষেত্রে পার্থক্য কিন্তু 3, আবার এই দুইটার ক্ষেত্রে পার্থক্য কিন্তু 3। যদি পার্থক্য যদি সমান যদি থাকে, মনে রাখতে হবে পার্থক্য যদি সমান থাকে, তাহলে বীজগাণিতিক রাশি ওরম লিখবো, বীজগাণিতিক রাশি ইকুয়াল, বীজগাণিতিক রাশি ইকুয়াল। এখানে কিন্তু আমরা ওটা লিখতে পারবো যে প্রথম ও দ্বিতীয় পদের পার্থক্য, অথবা কিন্তু লিখতে পারবো ডিরেক্টলি পার্থক্য। তাহলে পার্থক্য লিখে ডিরেক্টলি পার্থক্য
পার্থক্য তারপরে লিখতে পার্থক্য দেওয়ার পরে মনে রাখতে হবে সাথে একটা কিন্তু সবসময় একটা গুণাকারে কিন্তু ক একটা থাকবো, পার্থক্য পরে গুণাকারে ক, এই কর জায়গা কিন্তু ক খ গ যে কোনো কিছু দিলেও কিন্তু হইব কিন্তু তোমার ক্ষেত্রে। পার্থক্য দেওয়ার পরে ক, এরপরে মনে রাখতে হবে যে প্লাস মাইনাস, এখানে প্লাস হইতে পারে অথবা মাইনাস হইতে পারে, তাহলে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় এখানের ক্ষেত্রে এই স্বাভাবিক সংখ্যা মানে বোঝায় যে 0 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, ডট ডট মানে আরো কিন্তু আছে 0 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু কিন্তু এখানে কিন্তু বসবো। তাহলে আমরা বীজগাণিতিক রাশি বলতে মনে রাখতে হইব যে পার্থক্য সাথে একটা গুণাকারে ক থাকবো, তারপরে প্লাস মাইনাস, তারপরে স্বাভাবিক সংখ্যা। এটা কোন সময় যে পার্থক্য যদি সমান হলে কিন্তু বীজগাণিতিক রাশি একটা, তো তাইলে ওগুলো অনুযায়ী যদি আমরা যদি একটা যদি ম্যাথ সলভ করি, 1 নম্বর ম্যাথ যদি সলভ করি, এক নম্বর ম্যাথ ফার্স্টে একটা প্যাটার্ন দিয়া দিছে, প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। সমর্থন করে এর মানে কিন্তু দ্বারা যে বীজগাণিতিক রাশিটা বাই করতো, আর বীজগাণিতিক রাশি বাই করতে হলে মনে রাখতে হবে হয়তো পার্থক্য সমান হলে কিন্তু এটা নিয়ম, আর পার্থক্য যদি সমান না হয় তাহলে কিন্তু নিয়ম আরেকটা আছে, তাহলে নিয়ম 2 কিন্তু এটা আমরা দেখবো। আর ফার্স্টে কিন্তু আমরা নিয়ম এর ম্যাথটা আমরা সলভ করি যে পার্থক্য সমান হলে এইটার ক্ষেত্রে এখানে যেহেতু নকশা আকারে যেহেতু আছে, তাহলে নকশা আকারে এখানে কিন্তু একটা এটার ক্ষেত্রে একটা যদি আমি যদি কাঠির সংখ্যাগুলো যদি হিসাব করি তাহলে দেখতে পারবো যে প্রথম যে নকশা আছে এটার ক্ষেত্রে কাঠির সংখ্যা কয়টা আছে। ফার্স্ট ওটা দেওয়া সুন্দর করে লিখলাম যে দেওয়া আছে, যে দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে যে প্যাটার্ন যেটা আছে ওটা লিখলাম ফার্স্টে। ওকে, এরপর খাই যে এটার ক্ষেত্রে কাঠির সংখ্যা যদি হিসাব করি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 4টা এটার ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এইটার ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, তাইলে এখানে আছে 13। এইটার ক্ষেত্রে পার্থক্য যদি দেখি একটু, যে এই দুইটার ক্ষেত্রে পার্থক্য ওখানে লিখবো পার্থক্য, পার্থক্য কিন্তু এই দুইটা 10 থেকে 7 গেলে কিন্তু 3, আবার 13 থেকে যদি 10 যায় তাইলে অবশ্যই 3। যেহেতু পার্থক্য সমান, পার্থক্য সমান হইলে বীজগাণিতিক রাশি কি দাইব, বীজগাণিতিক রাশি পার্থক্য সাথে একটা ক গুণ হইব, তারপরে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। তাইলে দেখুন আমরা বীজগাণিতিক রাশি এরপরে এগুলো লেখার পরে লিখুন বীজগাণিতিক রাশি, অতএব বীজগাণিতিক রাশি ইকুয়াল বীজগাণিতিক রাশির সময় ফার্স্ট হইব পার্থক্য, তাহলে পার্থক্য কত আছে 3, তাহলে ফার্স্টে 3 লিখলাম। এরপর কাজ অথবা এখানে ওটা মনে রাখতে পারো যে দুই সংখ্যার পার্থক্য, তাহলে 10 থেকে 7 গেলে কিন্তু 3, অথবা এখানে কিন্তু ডিরেক্টলি যদি পার্থক্য যদি বসাই তাইলে কিন্তু হইব। তাহলে ফার্স্টে পার্থক্য বসাইলাম, এরপর সাথে একটা কেটা গুণ দিতে হইব, কো একটা কিন্তু আজীবন করে লাগে কিন্তু এটা গুণ দিতে হইব, তাহলে কো একটা গুণ দিলাম। এরপর কাজ এখানেও এরপর কাজ মনে রাখতে হবে সবসময়, ওখানে যদি কো একটা যদি চিন্তা করি কো একটা বসাইলাম, এর জায়গায় যদি কর জায়গায় যদি 1 বসাই, কর জায়গায় যদি 1 বসাই তাইলে কিন্তু আমরা প্রথম পদ পাই, তাইলে কর জায়গায় যদি 2 বসাই তাইলে দ্বিতীয় পদ। আচ্ছা প্রথম পদের ক্ষেত্রে চিন্তা করা আমরা কত আছে 7, প্রথম পদে কিন্তু 7 আছে, দ্বিতীয় পদ 10, তৃতীয় পদ কিন্তু আবার 13, তাহলে প্রথম পদ কিন্তু 7 হওয়ার দরকার। এখন যদি 1 যদি বসাই 3 কো আছে, এখানে যদি 1 বসাই 3 ওর 3, এটার মাঝখানে কিন্তু কিছু নাই কিন্তু গুণ একটা আছে, আর কর জায়গাতে আমরা যদি 1 বসাই 1 বসাইলে কিন্তু প্রথম পদ পাওয়ার কথা, তাহলে 3 একে 3। আচ্ছা আমরা কিন্তু প্রথম পদটা কত আছে 7,
তাহলে 3 একে 3 আর কত দরকার 7 লাগে, তাইলে অবশ্যই কিন্তু যোগ করা লাগবে। 7 হইতে গেলে কত যোগ করা লাগবে, 4 যদি যোগ করে তাইলে কিন্তু 7 হয়ে যাব, যে প্রথম পদটা আমরা কিন্তু পাইলাম। তাইলে বীজগাণিতিক রাশি 3 ক যোগ করা লাগবে 4। এরপরে আবার যদি আরেকটু যদি চিন্তা করি যে অবশ্যই যখন 2 বসাইম কর জায়গার, এখন তো আমরা বীজগাণিতিক রাশি বাইর ফেলেছি, যখন 2 বসাইম তাইলে অবশ্যই দ্বিতীয় পদ পাইনি। তাহলে এখানে যদি 2 বসাই, 3 দুগুণা 6, 6 এর সাথে কিন্তু 4 যোগ করলে 10। তারপরে যদি 3 বসাই, এটা তো দ্বিতীয় পদ বাইর করলাম, 3 বসাইলে কিন্তু 13 পাইনি আমরা। তাহলে 3 বসাইলে 3 3 গা 9, আর 9 আর 4 কিন্তু 13। ওকে, তাইলে আমরা বীজগাণিতিক রাশি কিন্তু নির্ণয় করা আছে। এটা কিন্তু 4 মার্কের লাগে কিন্তু আইব, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর গাইডও যদি আমরা দেখি অনেক লম্বা কিন্তু আছে, আর আমরা কিন্তু সহজভাবে শিখলাম। এরপরেও প্রশ্ন যদি আমরা সমাধান করি, ওটা কিন্তু মনে রাখতে হইব, যদি পার্থক্য সমান হয় তাহলে বীজগাণিতিক রাশি পার্থক্য সাথে একটা গুণ কইব, এরপর প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। ওকে, এরপরে ম্যাথ যদি আমরা সমাধান করি, এগুলা কিন্তু নিয়ম এখন কিন্তু প্রত্যেকটা ম্যাথ নিয়ম এখন, তারপরে আমরা নিয়ম 2 দেখবো। তাইলে এরপরটা আছে 2 নাম্বারটা, 7 13 19 25 একটি প্যাটার্ন ওই প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে। ওই প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। বায়ান্নতম পদ নির্ণয় করো। এইটা কিভাবে সমাধান করবো? ফার্স্টে আমরা যেটা প্যাটার্ন যেটা দেওয়া আছে ফার্স্টে ওটা লিখবো। তাহলে প্যাটার্ন আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে 7 দেওয়া আছে, তারপরে 13, তারপরে 19, তারপরে 25 ডট ডট, মানে কিন্তু আরো কিন্তু আছে পরবর্তী সংখ্যাগুলো। তাহলে 13 থেকে যদি আমরা 7 যদি মাইনাস দিই, 13 থেকে 7 গেলে কিন্তু 6। তারপরে আবার যদি 19 থেকে যদি আমরা 13 যদি মাইনাস দিই, তারপরে আবার কিন্তু 6। তারপরে আবার যদি 25 থেকে যদি 19 মাইনাস দিই, তারপরে আবার কিন্তু 6। তাহলে পার্থক্য এগুলো কিন্তু আমরা দেখতে পারলাম যেটা আছে পার্থক্য কিন্তু প্রতিবার কিন্তু সমান। তাহলে পার্থক্য যদি সমান হয় তাহলে পার্থক্য সমান হলে বীজগাণিতিক রাশি আমরা কিন্তু 5টা কিন্তু বেশি করে লিখে দিচ্ছি, যে বীজগাণিতিক রাশি পার্থক্য সাথে এটা একটা গুণ হইব, তারপরে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। তাইলে লিখবো বীজগাণিতিক রাশি, অতএব বীজগাণিতিক রাশি ফার্স্টে পার্থক্য হইব, তাইলে পার্থক্য কিন্তু 6 আছে, তাইলে 6 বসাইলাম। বীজগাণিতিক রাশি পার্থক্য, এরপর সাথে একটা গুণ হইব, তাইলে একটা গুণ দিলাম। এরপর প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা আছে। তাইলে ওখানে যদি ফার্স্টে যদি আমরা যদি জায়গায় যদি 1 যদি বসাই, তাহলে 6 একে 6, 6 একে 6। এখন আমার দরকার কিন্তু 7 দরকার। 6 ক এখানে 6 যেহেতু প্রথম পদ বাই করলাম, তাহলে কর জায়গাতে 1 বসাইমু, দ্বিতীয় পদ বাই করলে কর জায়গা 2 বসাইমু। তাহলে যদি 1 বসাই তাহলে 6 একে 6, আমার দরকার কিন্তু 7, প্রথম পদ কিন্তু 7। তাইলে অবশ্যই বীজগাণিতিক রাশির সাথে কিন্তু একটা যোগ করা লাগবে। এরপরে আমরা তো বীজগাণিতিক রাশি বাই করলাম, এরপরে আমরা চাইছি কেটা দিয়ে 52তম পদ নির্ণয় করো। এটা কিন্তু ওভাবে প্রশ্ন করতে পারতো যে 52তম পদ নির্ণয় করো, অথবা কিন্তু ওটা হইতে পারতো যে অথবা 52তম পদের
কাঠির সংখ্যা কত? 52তম পদে কাঠির সংখ্যা কত? কাঠির সংখ্যা আর 52তম পদ একই কথা কিন্তু। তোমার চাইতো যে 20তম পদে কাঠির সংখ্যা কত, মানে 20তম পদ বাই করা আর 20তম পদে কাঠির সংখ্যা বাই করা কিন্তু সেম কথা। তাহলে এরপরে লিখবো 52তম পদ। 52তম পদ ইকুয়াল 52তম পদ কি হইতে পারে? আমরা জানি বীজগাণিতিক রাশি 6 ক যোগ 1। তাহলে 6 লিখলাম, যেহেতু আমরা যততম পদ বাই করবো তততম কিন্তু ক জায়গা বসবে মানটা। তাহলে যেহেতু 52তম পদ বাই করতাম, তাহলে ক জায়গা 52, তারপরে যোগ আছে, যুগের যোগ, তারপরে একর 1। 52 সাথে যদি 6টা গুণ করি তাহলে কত হইতে পারে? 52 গুণ 6, তারপর 312 যোগ করবো আমরা 1, তাইলে 313। ওকে, এর পরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, মনে রাখতে হইব তাহলে 52তম পদে কিন্তু কাঠের সংখ্যাও কিন্তু 313টা লাগবে, অথবা 52তম পদও কিন্তু 313। এরপরটা যদি আমরা সমাধান করি, এরপরে 3 নাম্বার প্রশ্ন। তিন নাম্বারও 3, 8, 13, 18 প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে? প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে? এটা কিভাবে সমাধান করবো? সেম বীজগাণিতিক রাশি বাই করতাম। তাহলে ফার্স্টে লিখবো, দেওয়া আছে ফার্স্টে 3, 8, তারপরে 13, তারপরে 18। এইটা ক্ষেত্রে পার্থক্য 8 থেকে যদি 3 যায় তাহলে হতো 5, আবার 13 থেকে 8 গেলে গিয়ে 5, তারপরে আবার 18 থেকে 13 গেলে আবার 5। তাহলে পার্থক্য কিন্তু 5। তাহলে প্রতিবার কিন্তু পার্থক্য সমান, তাহলে লিখবো অতএব পার্থক্য সমান। আর পার্থক্য সমান হইলে বীজগাণিতিক রাশি লিখবো অতএব বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি উপকৃতা যে পার্থক্যের সাথে একটা গুণ দিন ফার্স্টে, তাহলে পার্থক্য যেহেতু 5, 5 একটা কিন্তু গুণ 5 এরপরে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা, এখন 5 এর সাথে ফার্স্টে বসাইলাম। এখন জায়গায় যদি 1 বসাই তাহলে প্রথম পদ আমরা বাইর করতে পারবো। তাহলে 5 জায়গায় যদি 1 বসাই তাহলে 5 আর 5 এখানে মাঝখানে কিন্তু কিছু নয়, মানে কিন্তু গুণ এটা আছে। আর জায়গাতে যদি 1 বসাই তাহলে 5 থেকে 5। বাট আমার প্রথম পদ কত আছে? 3 আছে। এখন চিন্তা করে দেখুন, প্রথম পদ কিন্তু আমরা জায়গাতে 1 বসাইছি, মানে প্রথম পদ এখানে আছে কিন্তু 5, বাট এখানে প্রথম পদ কত আছে? 3। তাহলে অবশ্যই 5 থেকে অবশ্যই 3, 2 একটা মাইনাস দিতে হইব, তখন প্রথম পদ 3 হইব। তাহলে 5 থেকে মাইনাস দিব আমরা 2। জায়গায় যদি 1 বসাই 5 থেকে 5 টিকও লিখলাম। এখন 2 যদি মাইনাস দিই তাহলে কিন্তু প্রথম পদ বাইর করতে পারবেন, যে প্রথম পদ 3। 5 থেকে 5 থেকে 2 গেলে 3। এরপর যদি দ্বিতীয় পদ যদি চিন্তা করি, যে জায়গার দ্বিতীয় পদ হইলে 2, তৃতীয় পদ হইলে 3, চতুর্থ পদ হইলে 4, পঞ্চম পদ হইলে 5, তাহলে ষষ্ঠ পদ হইলে অবশ্যই 6। তাহলে এখানে জায়গার যদি আমরা যদি দ্বিতীয় পদ যদি একটু চিন্তা করি, যে দ্বিতীয় পদ মানে 2 কিন্তু যদি বসাই তাহলে 5 গুণা 10, আর 10 থেকে 2 গেলে কিন্তু 8। তারপর তৃতীয় পদ যদি চিন্তা করি তাহলে 3 বসাই, তাহলে 3 5 15, 15 থেকে 2 গেলে কিন্তু 13। তাহলে অবশ্যই ও বীজগাণিতিক রাশিটি সমর্থন করে। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, এইগুলা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু সমাধান করতে পারবো এই নিয়মের যেগুলো ম্যাথ আছে। আর একটা যদি দেখিয়ে দেয় এই নিয়মের মধ্যে,
4 নম্বরটা এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব? সেম কিন্তু প্যাটার্ন থেকে একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করো এবং 50তম প্যাটার্নটি তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন হবে। প্যাটার্নটির একটি বীজগাণিতিক রাশি বের করো এবং 50তম প্যাটার্ন তৈরি করতে মোট কতটি কাঠির প্রয়োজন। আচ্ছা, এটা কিভাবে সমাধান করবো? ফার্স্টে 4 নম্বর লিখলাম, ফার্স্টে লিখলাম দেওয়া আছে, তাহলে দেওয়া আছে যে যেটা প্যাটার্ন আছে সেই মোটটা ফার্স্টে লিখলাম, তাহলে প্যাটার্ন যেটা দেওয়া আছে ওটা লিখলাম। ওকে, প্যাটার্ন লিখলাম। এরপর ভাই প্যাটার্ন কাঠের সংখ্যা কয়টা আছে এইটার ক্ষেত্রে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু 6টা আছে। তারপর এটার ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তারপরে এটার ক্ষেত্রে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, তাহলে 16টা। এরপর এটার ক্ষেত্রে যদি পার্থক্য যদি একটু চিন্তা করি যে পার্থক্য কত হইতে পারে এটার ক্ষেত্রে। আচ্ছা, 11 থেকে 6 গেলে কি অবশ্যই কত? 5। তারপরে আবার এটার ক্ষেত্রে পার্থক্য 16 থেকে যদি 11 জায়গা তাহলে অবশ্যই 5, তাহলে পার্থক্য কিন্তু 5। অতএব পার্থক্য কিটা সমান, তাইলে পার্থক্য সমান। আর পার্থক্য যদি সমান হয় বীজগাণিতিক রাশি পাশে পার্থক্যর সাথে একটা গুণ তারপরে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা, তাহলে এখন পার্থক্য বীজগাণিতিক রাশি ইকুয়াল পার্থক্য কিন্তু কত আছে? 5, তাহলে 5 এটা লিখলাম, সাথে এটা ক দিব, তারপরে 5 এটা লিখলাম, এর সাথে এটা ক দিব, তারপরে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। চিন্তা করতে হইব যদি ক জায়গায় যদি 1 বসাই তাহলে প্রথম পদ আমরা বাইর করতে পারবো। তাহলে প্রথম পদ এখানে যদি ক জায়গায় যদি 1 বসাই তাহলে 5 থেকে 5, আমার কিন্তু প্রথম পদ কত দরকার? 6, তাহলে আরো একবারই দিব, তাহলে ওখানে 1 যোগ হইব। তাহলে বীজগাণিতিক রাশি বাইর করার পরে 50তম প্যাটার্নে কাঠির 50তম প্যাটার্ন তৈরি করতে মোট কতটি কাঠির প্রয়োজন হবে। 50তম প্যাটার্নের কাঠির সংখ্যা মানে 50তম প্যাটার্নের কাঠির সংখ্যা মানে কিন্তু বোঝায় যে 50তম পদ যেটা আছে ওটা। তাহলে দেখুন 50তম প্যাটার্ন মানে কিন্তু 50তম প্যাটার্নে মোট কাঠির সংখ্যা। তাহলে 5 ক জায়গা তো বসে কত বসে আমি যেহেতু 50, তাহলে যোগ 1, 0 25 যোগ 1, তাইলে 251টি কিন্তু কাঠির প্রয়োজন। তাইলে লিখতে পারবো আমরা সুতরাং 50তম প্যাটার্ন তৈরি করতে, তাহলে লিখি যদি সুতরাং 50তম প্যাটার্ন তৈরি করতে 251টি কাঠির প্রয়োজন। ওকে, এরপর প্রশ্ন যদি আমরা সমাধান করি, এখন কিন্তু নিয়ম 2 টাইপ, এখন নিয়ম 2। এখন যদি পার্থক্য যদি সমান যদি না হয়, আচ্ছা এটার ক্ষেত্রে যদি আরো একটা যদি ম্যাথ যদি একটু যদি দেখিয়ে দিই, মনে করি কেন -1 আছে, তারপরে 2 আছে, তারপরে 5 আছে, তারপরে 8 আছে, ওই যে প্যাটার্ন আছে এটা যদি বীজগাণিতিক রাশি বাইর হয়। আচ্ছা, এটা ক্ষেত্রে বীজগাণিতিক রাশি বাইর হতে এই দুইটার ক্ষেত্রে পার্থক্য কত আছে? 2 থেকে 1 গেলে গিয়া
এইটা কিন্তু ওটার থেকে ওটা মাইনাস করতে হয়, তাহলে 2 মাইনাস, এখানে কিন্তু কত আছে -1। অনেকে যেটা মিস্টেক করে ডিরেক্টলি 1 বসায়, 1 বসাইলে কিন্তু হইতো না, ওটা মাথায় রাখা জানি। তাহলে এখানে যদি -1 যদি বসাই, তাহলে 2 2, then মাইনাস মাইনাসে প্লাস আর 1 আর 1, তাহলে 2 আর 1 কিন্তু 3। তাহলে এটার ক্ষেত্রে পার্থক্য কিন্তু 3। তারপরে ওটার ক্ষেত্রে যদি পার্থক্য দেখি, 5 থেকে 2 গেলে গিয়ে অবশ্যই 3, তাহলে এটার ক্ষেত্রে পার্থক্য কিন্তু 3। তাহলে এটার ক্ষেত্রে বীজগাণিতিক রাশি কি হইতে পারে, যে 3 কো সাথে কি করা লাগবে, যোগ বা মাইনাস ইয়া স্বাভাবিক সংখ্যা। তাইলে এখানে যদি x যদি বসাই, এখানে যদি x যদি বসাই, আচ্ছা যে x যদি না বসাই, আমরা 2 নম্বরটা দিয়ে যদি ট্রাই করি, অথবা 1 দিয়ে ট্রাই করলে অবশ্যই হইব। আমি যদি 2 নম্বর দ্বিতীয় পদ দ্বারা যদি ট্রাই করি, তাহলে অবশ্যই 2 বসাইতে হইব। আর 2 যদি বসাই, এখানে যদি 2 বসাই, তাহলে 3 2 6, আমার দরকার কিন্তু দ্বিতীয় পদ হতো 2 দরকার। তাহলে দ্বিতীয় পদ 2 থেকে লিখে তা করা লাগবো, যে 6 থেকে কত মাইনাস করা লাগবো, 6 থেকে অবশ্যই কিন্তু মাইনাস করা লাগবে, 4 মাইনাস করা লাগবে, তখন কিন্তু 2 আইব দ্বিতীয় পদ। তাহলে এখানে কিন্তু -4 কিন্তু আইব। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি যদি প্রথম পদ নিয়ে চিন্তা করি, 1 নাম্বারটা, তাহলে 1 যদি চিন্তা করি, 1 যদি বসাই, তাহলে 3 একে 3, 3 থেকে কিন্তু 4 যদি যায়, তাহলে কিন্তু -1। এরপরে এটা কিন্তু প্রথম পদ লাগে চিন্তা করলাম। এখন যদি দ্বিতীয় পদ 3 কো -4, যখন বসাই তখন 3 2 6, 6 থেকে 4 গেলে কিন্তু 2, দ্বিতীয় পদ কিন্তু 3 কো 2। তারপর যদি তৃতীয় পদ যদি চিন্তা করি, তাহলে ক জায়গা কিন্তু 3 বসাই, 3 3 গা 9, 9 থেকে 4 গেলে গিয়ে কিন্তু 5, তাহলে তৃতীয় পদ কিন্তু 5। ওকে, আমরা নিয়ম 2টা দেখি, নিয়ম 2। এটাও কিন্তু সেম বীজগাণিতিক রাশি নির্ণয়, বাট পার্থক্যটা কিন্তু দেখবো ভিন্ন থাকবো। নিয়ম 2, পার্থক্য সমান থাকবে না। পার্থক্য যদি সমান যদি না থাকে, তাহলে মনে রাখতে হবে বীজগাণিতিক রাশি, মনে করে একটা যদি প্যাটার্ন যদি আমি লিখি, যে মনে করে 1 নম্বর একটা প্যাটার্ন আছে, 1 আছে, তারপরে 4 9 6, 4 9 4 9 16, এই যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নের ক্ষেত্রে পার্থক্য যদি আমি চিন্তা করি, যে 4 থেকে 1 গেলে কিন্তু 3, আবার 9 থেকে কিন্তু যদি 5 যায়, 9 থেকে যদি 4 বাদ দেয় তাহলে কিন্তু 5, আবার 16 থেকে যদি 9 যদি বাদ দেই, তাহলে কত হইতে পারে 7। তাহলে এইগুলোর ক্ষেত্রে দেখান যে পার্থক্যগুলো একই আসেনি, পার্থক্যগুলো কিন্তু একই নাই। পার্থক্য যদি একই যদি না থাকে, আগের ক্ষেত্রে কিন্তু সেম, যতটা পার্থক্য কিন্তু আছে প্রত্যেকটা একই আছে। পার্থক্য যদি সেম যদি না থাকে, তাহলে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি ইকুয়াল। পার্থক্য যদি সেম না থাকে, তাহলে বীজগাণিতিক রাশি কো একটা দিব ফার্স্টে, আগে আগে কিন্তু কো আছিল একটা পার্থক্যের সাথে গুণাকারে। এখন এটার ক্ষেত্রে কোর উপরে সবসময় একটা স্কোয়ার দিব, তাহলে কো স্কোয়ার এরপরে দেওয়া লাগবে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা, কো স্কোয়ার প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। একটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু যে বীজগাণিতিক রাশিটা কিন্তু বাইর করতে পারবো, যখন পার্থক্য যখন সমান থাকতো না। ওকে, আমরা ম্যাথ একটা সমাধান করি, যদি 1 নাম্বার ম্যাথ, মনে করো একটা দুই যদি সমাধান করি, যে 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। ওই যে প্যাটার্ন আছে, ওটা বীজগাণিতিক রাশি বাই করতাম। তাহলে এই প্যাটার্নের ক্ষেত্রে ফার্স্টে দেওয়া আছে দিয়ে লিখবো 1 4 9 তারপরে 16। তাহলে এইগুলোর পার্থক্য কিন্তু 3, তারপরে এইটার পার্থক্য 5, তারপরে এইটার পার্থক্য 7। তাহলে পার্থক্য সমান নয়, তাহলে পার্থক্য সমান নয়। আর পার্থক্য যদি সমান যদি না থাকে, এগুলো তোমরা ফার্স্টে ওইগুলো লিখবা, তারপরে ওইগুলো কিন্তু এর নিচে কিন্তু ওইগুলো লিখবা। তাইলে পার্থক্য যদি সমান না থাকে, তাহলে আমরা বীজগাণিতিক রাশির সময় দেখছি যে কো স্কয়ার প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা।
তাহলে এখন বীজগাণিতিক রাশি কো স্কয়ার ক বলতে বোঝা যে এটা ক্ষেত্রে আমরা যে মানটা বসাই যে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, মানে প্রথম পদ হইলে 1, দ্বিতীয় পদ হইলে 2, তৃতীয় পদ হইলে 3। প্রথম পদ এখানের ক্ষেত্রে কত আছে? 1 একটা আছে। এর ক্ষেত্রে চিন্তা করে দেখি যদি একটু, যে প্রথম পদের ক্ষেত্রে অবশ্যই ক জায়গাতে 1 বসাইনি, তাহলে ক জায়গায় যদি কো স্কয়ার আছে, এখানে ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস যে কোনো কিছু হইব, স্বাভাবিক সংখ্যা। আমরা জানি না কিন্তু প্লাস হইব না মাইনাস হইব। তাহলে কো স্কয়ার, যেহেতু প্রথম পদ বাই করা, তাহলে ক জায়গাতে অবশ্যই 1 বসাইতে হইব। 1 যদি বসাই, 1 এর উপরে কিন্তু আছে স্কয়ার, 1 এর উপরে মনে রাখবা স্কয়ার না, 1 এর উপরে স্কয়ার আছে, মানে 1 কয়টা আছে? 2টা আছে। 1 2টা আছে, 1 2টা যদি গুণ দেয় 1 থেকে 1। প্রথম যেটা আছে, প্রথম পদ এখানে কত আছে? 1 আছে। প্রথম পদ কত আছে? 1 আছে। তাইলে 1 এর উপরে কোর উপরে স্কয়ার মানে কত আছে? 1 আছে। 1 থেকে আমার দরকার কিন্তু কত দরকার? 1 এর দরকার। কিন্তু 1 এর তো 1, এটা 1 এর সাথে কিন্তু আমরা কিছু যোগ করা লাগেনি, তারপরে দ্বিতীয়টা যদি একটু চিন্তা করি, যে কো স্কয়ার প্লাস মাইনাস এখানের সাথে কিন্তু কিছু কিন্তু যোগ করা লাগে না, যে 1 এর উপরে স্কয়ার আছে মানে কিন্তু 1, যে প্রথম পদটা কিন্তু ঠিক হয়েছে। আর 2 এর উপরে যখন কোর জায়গায় যখন 2 বসেন, তাহলে দ্বিতীয় পদ আইব। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 2 2 বার 2 2 4, 4 কিন্তু দ্বিতীয় পদ কিন্তু ঠিকও তার 4। তারপর তৃতীয় পদ যদি চিন্তা করি, তাহলে কোর জায়গা তো অবশ্যই কত বসাইতে হইব? 3 বসাইতে হইব। 3 যদি বসাই, 3 এর উপরে স্কয়ার মানে 3 ওটা কয়বার আছে? 2 বার। 3 3 গা 9, তাহলে তৃতীয় পদও কিন্তু ঠিক কিন্তু 9। সেইভাবে চতুর্থ পদ যদি 4 যদি বসাই, 4 সেটা কিন্তু 16। তাহলে বীজগাণিতিক রাশি কিন্তু কো স্কয়ার। ওকে, এরপরে ওটার মতো কিন্তু আর একটা কিন্তু ম্যাথ আছে, ওটা যদি আমরা সমাধান করি। এটা ক্ষেত্রে একটা ম্যাথ আছে, 2 নাম্বার ম্যাথ, 0 3 8 15। ওটা আমরা কিন্তু বাই করতাম বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি বাই করতাম ও প্যাটার্নের। এই প্যাটার্নে যদি বীজগাণিতিক রাশি বাই করতে হলে ফার্স্টে লিখব দেওয়া আছে, দিয়ে যে প্যাটার্নটা দেওয়া আছে সেম ওটা লিখব। ফার্স্টে 0, তারপরে 3, তারপরে 8, তারপরে 15, তারপরে ডট ডট, মানে কিন্তু আরো সংখ্যা আছে। এই দুইটার ক্ষেত্রে পার্থক্য, 3 থেকে 0 গেলে কি অবশ্যই 3, এরপরে 8 থেকে যদি 3 জায়গা তাইলে 5, এরপরে 15 থেকে যদি 8 জায়গা তাইলে কত হইতে পারে? 7। পার্থক্যগুলো সমান আছে নি? পার্থক্যগুলো কিন্তু সমান নাই, তাইলে পার্থক্য, অতএব পার্থক্য সমান নয়। আর পার্থক্য যদি সমান যদি না থাকে, তাহলে বীজগাণিতিক রাশি, তাহলে বীজগাণিতিক রাশি কো স্কয়ার পরে স্বাভাবিক সংখ্যা, যে প্লাস মাইনাস যে কোনো সংখ্যা হইব। তাহলে কো স্কয়ার লিখলাম। এখন কো জায়গায় ফার্স্টে কত বসাই? যেহেতু প্রথম পদ বাই করার লাগে 1 বসাইতে হইব, তাহলে কো জায়গায় যদি 1 যদি বসাই, কো স্কয়ার মানে কো জায়গায় 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার মানে 1 কয়বার আছে? 1 অবশ্যই 2 বার, আর 1 2 বার গুণ দিলে কিন্তু ঠিকও কিন্তু 1 আইব। তাইলে প্রথম পদ কিন্তু আমার দরকার কত? 0, বাট 1 আইছে, তাইলে 1 থেকে কত মাইনাস করা লাগবে? আর 1 মাইনাস করলে কিন্তু 0 আইব, তাহলে মাইনাস কিন্তু আমরা 1। তার মানে এটার ক্ষেত্রে তো ঠিকই বুঝলাম যে প্রথম পদ এখানে যদি 1 যদি বসাই, 1 এর উপরে স্কয়ার মানে 1 থেকে 1 গেলে কিন্তু 0। তারপর যদি 3 যদি বসাই, যদি 2 যদি বসাই, তাহলে দ্বিতীয় পদ বাইর করতে পারবো। দ্বিতীয় পদ যদি বাইর করি, যে কো স্কয়ার, এখানে কিন্তু মাইনাস কিন্তু 1, ওটা দেখতে হইব যে মিলে না মিলে না। তাহলে কো জায়গায় যদি 2 বসাই, 2 এর উপরে স্কয়ার মাইনাস 1, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 2 2 বার, 2 2 4, 4 থেকে 1 গেলে গিয়ে অবশ্যই 3, তাহলে দ্বিতীয় পদ কিন্তু ঠিকও 3। তৃতীয় পদ যদি মানে 3 যদি বসাই কয় জায়গা, তাহলে দেখবো আমরা ঠিকও কিন্তু 8। আর এই 3 একটু বসে দেখি, তাহলে 3 3 এর উপরে স্কয়ার মাইনাস 1 মানে 3 এর উপরে স্কয়ার মানে 3 2 বার, 3 3 9, 9 থেকে 1 গেলে গিয়া অবশ্যই 8,
তাইলে কিন্তু দেখো আমরা কিন্তু ও যে বীজগাণিতিক রাশি আছে ওটাকে কিন্তু সমর্থন করে এই প্যাটার্ন। ওকে, এরপর টাইপ আমরা 2 দেখি। টাইপ 2 কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। টাইপ 2 টাইপ 2 অ্যান্টিপদের সমষ্টি, অ্যান্টিপদের সমষ্টি অথবা অ্যান্টিপদের কাঠের সংখ্যা নির্ণয় করো। এটা কিন্তু বেসিক, যেটা মনে রাখতে হবে, বেসিক অ্যান্টিপদের সমষ্টি সূত্র। অ্যান্টিপদের সমষ্টি সূত্র লিখবো অ্যান্টিপদের সমষ্টি। অ্যান্টিপদের সমষ্টি Sn ইকুয়াল এস দ্বারা সাম বোঝায় মানে যোগফল। এরপরে Sn ইকুয়াল মনে রাখতে হবে সমষ্টির ক্ষেত্রে যে প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ গুণ হইব কি পদ সংখ্যা ডিভাইডেড 2। এই সূত্র কিন্তু ফার্স্টে কিন্তু মনে রাখতে হইব। আর এইটার ক্ষেত্রে, এইটা সমাধানের ক্ষেত্রে মনে রাখতে হইব 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ হইলে কি যে বীজগাণিতিক রাশি আছে, বীজগাণিতিক রাশিটা জানতে হইবে 1 নাম্বার কাজ। যদি বীজগাণিতিক রাশি দিয়ে দিলে তাহলে তো ভালো কথা। আর যদি বীজগাণিতিক রাশি যদি না দিয়া দেয় তাহলে ফার্স্টে বীজগাণিতিক রাশি বাইর করতে হইব। তাহলে টেকনিক যদি আমি একটু যদি মনে রাখি যে টেকনিক সমাধান নির্ণয়ের লাগে টেকনিক 1 নাম্বার হইলে কি জানতে হইব বীজগাণিতিক রাশি। তাহলে আমি যদি সংক্ষেপে লিখি বীজগাণিতিক রাশি, 1 নম্বরে কিন্তু বীজগাণিতিক রাশিটা বাইর করতে হইব। তারপরে 2 নম্বর কাজ, এখানের মধ্যে আছে কিটা প্রথম পদ। 2 নম্বর কাজ হলে জানা লাগবো প্রথম পদ। 3 নম্বর কাজ জানা লাগবো শেষ পদ। 4 নম্বর কাজ হলে জানা লাগবো পদ সংখ্যা। ওইগুলো যদি ওই 4টা যদি স্টেপ যদি আমরা যদি ফলো করি তাহলে সমষ্টি কিন্তু আমরা কাছে কিন্তু একবারে ইজি রাখবো। তাহলে আমরা যদি ম্যাথ যদি এটা যদি দেখি 1 নাম্বার ম্যাথ, এগুলো কিন্তু বেসিক। আচ্ছা, 1 নাম্বার ম্যাথ যদি দেখি যে এখানে দেওয়া আছে 5 যোগ 7 একটি বীজগাণিতিক রাশি। একটা বীজগাণিতিক রাশি আছে, তোমার প্রশ্ন করলো গ নম্বর। এগুলো কিন্তু গ নম্বর আর খ নম্বরের প্রশ্ন করবো। টাইপ 1, টাইপ 2, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই প্রশ্নগুলো কিন্তু ক নম্বর অথবা গ নম্বর 4 মার্ক লাগে কিন্তু। আর টাইপ 1, টাইপ 2, টাইপ 2 ও তিনটা যদি টাইপ পারি তাহলে 4 কিন্তু 8 100% বৃত্তি পরীক্ষা হোক আর যে কোনো স্কুলের পরীক্ষা হোক। ওকে, তাহলে গ নম্বর প্রশ্ন তোমার হইলো যে 50টি পদের সমষ্টি। 50টি পদের সমষ্টি নির্ণয় করো। 50টি পদের সমষ্টি নির্ণয় করো। এর ফার্স্টে গ নম্বর লিখলাম। এরপর কাজ 1 নম্বর কাজ যেগুলো আছে যে এই সমাধান করার লাগে টেকনিক হইলো কি প্রথমে বীজগাণিতিক রাশি, বা এটা আবার অনেকে কিন্তু মনে করতে পারে যে বীজ রাশি না, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি ফার্স্টে জানা লাগবো। তারপরে জানা লাগবো প্রথম পদ, তারপরে জানা লাগবো শেষ পদ, তারপরে জানা লাগবো পদ সংখ্যা। তাইলে আমরা সেম ভাবে লিখবো দেওয়া আছে এগুলো কিন্তু আমরা কিন্তু বুঝি শর্ট ফর্ম। তাহলে দেওয়া আছে দিয়া ফার্স্টে বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি আমরা কিন্তু দেওয়া আছে। আর বীজগাণিতিক রাশি যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু বাইর করা লাগবে। এরপরের মেথড আমরা দেখবো। তাহলে ফার্স্টে লিখবো বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি আছে কিন্তু আমরা যে 5 যোগ আছে 7। এরপরে কাজে জানা লাগবো প্রথম পদ। আচ্ছা, প্রথম পদ আমরা বাইর করা লাগবো। তাহলে লিখবো প্রথম
পদ ইকুয়াল প্রথম পদ মানে ক জায়গা কত বসাইতে হইব, 1 বসাইতে হইব। তাইলে 5 আর 5 গুণর গুণ ক জায়গা 1 বসাইমু যোগ 7। তাহলে 5 আছে 5 যোগ 7, তাহলে 5 আর 7 কিন্তু 12। এরপর কাজ মানে প্রথম পদ বাই হলাম, এখন জানা লাগবে শেষ পদ। মনে রাখতে হইব 50টি পদের সমষ্টি। মানে এই যে একটা যে দ্বারা আছে, দ্বারার মধ্যে মনে হলো যে প্রথম পদ কিন্তু আমরা দেখছি 12, 12 পরে কিন্তু আরো কিন্তু পদ আছে, একবার শেষের পদ 50টি পদের সমষ্টি। এরপরে একবার শেষে কিন্তু পদ এটা কিন্তু 50 আছে, ওই যে অতরা পদ আছে অতরা পদের সমষ্টিটা বাইর করতাম। তাহলে শেষের পদ অবশ্যই কত 50। ওখানে যেটা যেটি পদের সমষ্টি নির্ণয় হইব, ওটা পদের যদি আমরা ওটা পদের যদি তম পদ বাইর করি তাহলে ওটাও কিন্তু আমরা যে শেষ পদ কিন্তু। তাহলে 50টি পদের সমষ্টি মানে 50তম পদ ওটা আমরা শেষ পদ। তাহলে এরকম 50তম পদ, 50তম পদ বা এই পদে কিন্তু সেটা হয় যে শেষ পদ হয়। 50তম পদ এখানে যদি তোমার যদি থাকে যে 100টি পদের সমষ্টি, 80টি পদের সমষ্টি, তাহলে 80তম পদ যেটা থাকবো ওটাও তার শেষ পদ। তাহলে 50তম পদ যেহেতু 50টি পদের সমষ্টি, তাহলে 50তম পদ মানে ওটাও শেষ পদ। তাহলে 50তম পদ বা শেষ পদ ইকুয়াল 5 আর 5 ক জায়গায় যেহেতু 50তম পদ বার করতাম, তাহলে ক জায়গায় 50 যোগ দিব আমরা 7। তাহলে একটার দিকে করে চাপ দেই, ফার্স্টে দুইটা যদি গুণ করি, যে 5 শূন্য 0 আর 5 5 25 আর 7 7, তারপর এটা যদি যোগ করি তাহলে অবশ্যই 257। এরপর কাজ জানা লাগবো আমরা 1 নম্বর কাজটিও শেষ করলাম, 2 নম্বর কাজটিও শেষ করলাম, জানা লাগবো 3 নম্বর কাজ আমরা শেষ করলাম। 4 নাম্বারটা রয়ে গেছে যে পদ সংখ্যা, যে কতটি পদের সমষ্টি বাইর করতাম 50টি পদের সমষ্টি, তাহলে পদ সংখ্যা অবশ্যই 50। তাহলে এটা যদি মুছি দিই এখন আমি, এটা কাজ করলে কিন্তু আমরা কিন্তু 4 নম্বর কাজ শেষ। তাহলে পদ সংখ্যার ক্ষেত্রে তাহলে পদ সংখ্যা ইকুয়াল পদ সংখ্যা কতটি পদের সমষ্টি বাইর করতাম 50টি পদের সমষ্টি, তাহলে পদ সংখ্যা 50। 100টি পদের সমষ্টি হলেও পদ সংখ্যা 100, যদি 20টি পদের সমষ্টি হয় তাহলে পদ সংখ্যা 20। এরপর কাজে দেখি আমরা সূত্রটা বসাইতাম আর আনসার। তাই আমরা জানি nটি পদের সমষ্টি, আচ্ছা 50টি পদের সমষ্টি লিখুন। যদি সূত্র যদি ফার্স্টে বসাই তাহলে অবশ্যই সূত্র বসাই লইব, আর দেখে যদি চাই যে আমি সূত্র না বসাই যে 50টি পদের সমষ্টি বাইর করতাম তাইলেও কিন্তু হইব ঠিকও। তাহলে লিখি 50টি পদের সমষ্টি, 50টি পদের সমষ্টি ইকুয়াল 50টি পদের সমষ্টি। অথবা এখানে ক্ষেত্রে যদি আমি যদি সূত্রটা আগে যদি বসাই, সূত্র বসাইলে কিন্তু সহজ হইব, তাহলে আগে সূত্র বসাই। nটি পদের, এখানে কিন্তু আমরা জানি nটি পদের সমষ্টি Sn ইকুয়াল ফার্স্টে প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে লিখুন প্রথম পদ প্লাস শেষ পদ, এরপরে গুণ কিন্তু হইব পদ সংখ্যা। যখন যদি লিখি পদ সংখ্যা ডিভাইডেড 2, তাইলে এখানে ক্ষেত্রে প্রথম পদ কত আছে, যে প্রথম পদ যেটা আমরা বাইর করছি 12, তারপরে যুগের যুগ শেষ পদ কত আছে, শেষ পদ কিন্তু 257। তাহলে এখানে ব্রেকেট দিলাম শেষ পদ 257, তারপরে এখানে গুণর গুণ দিন। ওই যে হচ্ছে এই মোটা সূত্র, যে প্রথম পদের জায়গায় প্রথম পদ বসে, শেষ পদের জায়গায় শেষ পদ, তারপরে গুণের জায়গায় গুণ, এরপরে পদ সংখ্যা, ওই যে পদ সংখ্যা কিন্তু আমরা কতটা আছে 50, তারপরে 2 দ্বারা ভাগ দিন। এটার ক্ষেত্রে যদি ফার্স্টে যদি ওই দুটা যদি যোগ করি, তাহলে 12 সাথে ওটা যদি যোগ করি তাইলে কত হইতে পারে 2 আর 5, 7 আর 2 9, আর তারপরে 5 আর 1 হইলে কি 6 আর 2 ও 2, তাহলে 269। গুণ করবো আমরা কত 50 আর ভাগ দিব 2, তাহলে ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে ওই দুটা যোগ করবো, তারপরে 2 দ্বারা ভাগ দিব, অথবা 2 দ্বারা কিন্তু
এখানে 50-এর মধ্যে কিন্তু 25 বার, আর 25 দ্বারা ওটার গুণ করলে কিন্তু যে কোনোটা লিখলেও কিন্তু হইব। তাহলে ফার্স্টে উপরে 2 আছে, 2 6 9 গুণ 50, তারপরে আছে 2 ভাগ যদি 2 দিই তাহলে 6725। এরপরও প্রশ্ন যদি আমরা যদি সমাধান করি পরেরটা, এখন যদি বীজগাণিতিক রাশি যদি না দেওয়া থাকে, ধরো আমি এটা যদি প্রশ্ন লিখি, একটা প্রশ্ন আছে 2 নম্বর 6 11 তারপরে 16 তারপরে 21। তোমার হচ্ছে গ নম্বর প্রশ্ন যে তালিকা প্রথম 55টি পদের সমষ্টি কত? তালিকার প্রথম 55টি পদের সমষ্টি কত? মানে 55টি পদের সমষ্টি বাই করতাম। ফার্স্টে গ নম্বর, 1 নম্বর কাজ কিন্তু টেকনিক্যাল কিটা আছে, 1 নম্বর কাজ যে বীজগাণিতিক রাশিটা জানা, বীজগাণিতিক রাশিটা বাই করা। কেন কিন্তু তোমার বীজগাণিতিক রাশি দিয়া দিছে না, আর বীজগাণিতিক রাশিটা বাই করতে হইব। বীজগাণিতিক রাশি কিন্তু আমরা কিন্তু একটু আগে দেখছি যে টাইপ 1ও কিন্তু দেখছি। বীজগাণিতিক রাশি বাই করতে হইলে একটা আগে ফার্স্টে লেখা লাগবো যে প্যাটার্ন যেটা আছে ওটা। তারপর এগুলোর ক্ষেত্রে পার্থক্য, যদি 11 থেকে যদি 6 যায় তাহলে হতে হইতে পারে 5, সেমভাবে অর্থাৎ যদি পার্থক্য 5, অর্থাৎ থেকে কিন্তু পার্থক্য কিন্তু 5। তাহলে পার্থক্য ফার্স্টে কিন্তু বীজগাণিতিক রাশিটা জানতে হইব। তাহলে ফার্স্টে বীজগাণিতিক রাশি বাই হলাম, তাহলে পার্থক্য দেখলাম সমান, তাহলে পার্থক্য সমান। আর পার্থক্য সমান হইলে বীজগাণিতিক রাশি পার্থক্য সমান হইলে বীজগাণিতিক রাশি কিটা আছে মনে আছে নি? ফার্স্টে হইলে পার্থক্যের সাথে কয়েকটা গুণ দিতে হইব। তাহলে পার্থক্য আছে 5, 5-এর সাথে যদি কয়েকটা গুণ দিই তারপরে যোগ বা বিয়োগ হইব। যাই হোক, আমরা কয় জায়গায় যদি 1 যদি বসাই তাহলে 5 থেকে 5 আর কত যোগ করলে প্রথম পদ পাইব? 5 থেকে 5 কয় জায়গায় যদি 1 বসাই, যেহেতু প্রথম পদ বাই করলাম, তাহলে 1 বসাইলে 5 থেকে 5 আর 1 যোগ করলে কিন্তু ঠিক আমরা 6 পাইব। তাহলে 1 যোগ করা লাগবো। ওকে, তাহলে বীজগাণিতিক রাশি বাই করার পরে এরপর কাজ আছে কিটা যে প্রথম পদ জানা। তাহলে প্রথম পদ কিন্তু এটার দ্বারা কিন্তু প্রথম যেটা পদ আছে এটা ওটার কিন্তু প্রথম পদ। আমরা চাইলে প্রথম পদ বাইর করতে পারবো, ঠিকও কিন্তু 6 আইব। তো বাইর করার লাগতো দ্বারা যেটা আছে এই দ্বারা কিন্তু প্রথম পদ ঠিকও দেওয়া আছে। তাইলে লিখতে পারবো আমরা প্রথম পদ। তাহলে লিখি প্রথম পদ কিন্তু কত আছে? 6। তাইলে জানা লাগবে এরপর শেষ পদ। আর শেষ পদ মানে কতটি পদের সমষ্টি? 55টি পদের সমষ্টি, মানে ওটাই তার শেষ পদ। তাহলে 55তম পদ বা শেষ পদ। তাহলে 55তম পদ বা শেষ পদ, 55তম পদ বা শেষ পদ। তাহলে ক জায়গাতে অবশ্যই কত বসাইতে হইব? 5-এর 5 গুণর গুণ, আর মাঝখানেও কিছু নাই মানে কিন্তু গুণ আছে। আর ক জায়গায় যেহেতু 55তম পদ তাহলে 55 বসাইমু, তারপরে যোগ করবো। যদি ওটার যদি গুণ করি তাহলে ফার্স্টে 5 গুণ 55 তাহলে সমান 275, যোগ যদি 1 করি তাহলে 276। তাহলে এরপর কাজ 1 নম্বর কাজ আছে আমরা বীজগাণিতিক রাশি, তাহলে বীজগাণিতিক রাশি বাইর করলাম। তারপরে 2 নম্বর কাজ হলে কি প্রথম পদ জানা, তাহলে প্রথম পদও জানলাম। তারপরে আছে 3 নম্বর কাজ হলে কি শেষ পদ, তাহলে শেষ পদও আমরা জানলাম। এরপর 4 নম্বর কাজ আছে যে পদ সংখ্যা, তাহলে দেখুন পদ সংখ্যা ইকুয়াল কতটা পদ আছে? 55টি, তাহলে 55। এরপরে লিখবো যে 55টি পদের সমষ্টি। তাহলে অতএব 55টি পদের সমষ্টি ইকুয়াল, এখানেও জায়গাতে আবার ওরকম লিখতে পারো যে 55 লিখতে পারো, অথবা এটা না লিখলেও কিন্তু এইব। যাই হোক, আমি আর এখন আর কিন্তু সূত্র বসাইলাম না, ডিরেক্টলি মান বসাইলাম। 55টি পদের সমষ্টি মানে S55। এখানে ক্ষেত্রে আছে প্রথম পদ প্লাস আছে শেষ পদ। তাহলে প্রথম পদ কত আছে? প্রথম পদ কিন্তু 6,
তাহলে 6 এর সাথে যোগ করবো আমরা শেষ পদ কত 276, তারপরে আবার গুণ করবো আমরা পদ সংখ্যা কত আছে 55, তারপরে নিচে আছে 2। এটা ক্ষেত্রে কিন্তু আমি সূত্র বসাইছি না, ডিরেক্টলি মান বসাইছি, মানে প্রথম পদ প্লাস শেষ পদ গুণ হইব পদ সংখ্যা ডিভাইডেড 2। তাহলে একটার ক্ষেত্রে ফার্স্টে যদি আমরা যোগ করি ওটা, তাহলে যোগ করলে কত হইতে পারে 276 যোগ 6, তারপরে 282 গুণ করবো আমরা 55 আর ভাগ দিব 2। তাহলে গুণ করবো 282 গুণ 55 ভাগ দিব আমরা 2 দ্বারা, তারপরে সমান যদি চাপ দেই 7755। ওকে, এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এরপরের প্রশ্ন নাম্বার প্রশ্ন, একটা প্যাটার্ন দিয়ে দিছে ওরকম। তোমার হয়েছে যে খ নম্বর প্রশ্ন খ বা গড় লাগে, কিন্তু এবার 4 মার্কের লাগে। পঞ্চাশটি পদে মোট কাঠের সংখ্যা কত? 50টি পদে মোট কাঠের সংখ্যা কত? মানে ওই একটা কিন্তু পদ আছে, এটা মানে কিন্তু একটা পদ, ওখানে একটা পদ, ওখানে একটা পদ আছে, 3টা পদ। ওরকম কিন্তু টোটাল কিন্তু থাকবো 50টা। মানে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর করে 50টা কিন্তু থাকবো। এরকম যদি 50টা থাকে, 50টার মানে মোট কাঠের সংখ্যা কতটা আছে ওটা বাইর করতাম। তাহলে এটার ক্ষেত্রে কাঠের সংখ্যা যেরকম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওরকম কিন্তু 50টা আছে। 50টার মোট যে কাঠের সংখ্যা আছে ওটা বাইর করতাম। এটা বাইর করতে হইলেও এখানে চাইছে 50টি পদের মোট কাঠের সংখ্যা, মানে 50টি পদের কিন্তু সমষ্টিটা বাইর করা, মানে 50টি পদের মোট কাঠের সংখ্যা বাইর করা। তাহলে 50টি পদের আমরা সমষ্টি যদি বাইর করি, সমষ্টি বাইর করা মানে কিন্তু কাঠের সংখ্যা বাইর করা। তাহলে এইটার ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, তাহলে 7। তারপরে এইটার ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10। তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই 13টা আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে যদি পার্থক্য হয় তাহলে 3, ওটার ক্ষেত্রে পার্থক্য 3। ফার্স্টে সমষ্টি বাইর করতাম, সমষ্টি বাইর করতে হলে ফার্স্টে বীজগাণিতিক রাশি বাইর করা লাগবো। তাহলে পার্থক্য সমান, তাহলে বীজগাণিতিক রাশি কি দিতে পারে, বীজগাণিতিক রাশি পার্থক্যর সাথে একটা গুণ দিতে হইব, তারপরে দেখতে হইব যে প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। ক জায়গায় যদি বসাই 3 একে 3, আমার প্রথম পদ কত দরকার 7 দরকার, তাহলে 3 একে 3 আর কত যোগ করলে 7 হইব, 4 যোগ করলে, তাহলে এখানে 4। তাহলে বীজগাণিতিক রাশি বাইর করলাম। এখানে ক্ষেত্রে বীজগাণিতিক রাশি বাইর করার পরে 1 নাম্বার খাইছে, এরপরে 2 নাম্বার খাই যাচ্ছে প্রথম পদ, তাহলে লিখবো প্রথম পদ। আচ্ছা, প্রথম পদ কত আছে, এটা তো তোমার একটা প্যাটার্ন আকারে যেহেতু দিচ্ছি আমরা কাঠের সংখ্যা হিসাব করছি, তাহলে প্রথমে যেটা আছে ওটা প্রথম পদ, অথবা প্রথম পদ তুমি চাইলে কিন্তু বাইর করতে পারবা কয় জায়গা 1 বসাইয়া। প্রথম পদ কিন্তু 7, তারপরে শেষ পদ জানা লাগবো। ফার্স্টে বীজগাণিতিক রাশি, তারপরে প্রথম পদ, তারপরে শেষ পদ, তারপরে পদ সংখ্যা। তাহলে প্রথম পদ বাইর করলাম, তারপরে শেষ পদ। 50টি পদের সমষ্টি মানে 50তম পদ মানে শেষ পদ, 50তম পদ বা শেষ পদ, 50তম পদ বা শেষ পদ। তাহলে ফার্স্টে হইব 3 ও 3, ক জায়গা কত বসাইমু, যেহেতু 50তম পদ বের করলাম 50, আর যোগ করবো কত 4, 0 আর 3 বসা 15 যোগ 60, তাহলে 154।
এরপরে জানা লাগবো পদ সংখ্যা। পদ সংখ্যা কতটা? পদ সংখ্যা 50টি। তাহলে পদ সংখ্যা 50টি। এরপরে জানা লাগবো সমষ্টি। আর সমষ্টির ক্ষেত্রে দেখবো আমরা যে কতটা পদের সমষ্টি? 50টি পদের সমষ্টি। তাহলে 50টি পদের সমষ্টি S 50 ইকুয়াল ফার্স্টে কি আছে? প্রথম পদ তার শেষ পদ। তাহলে প্রথম পদ কত আছে? প্রথম পদ 7, 7 যোগ শেষ পদ কত আছে? 154 গুণ দিমু পদ সংখ্যা কত আছে? 50 আর ভাগ দিমু 2 দ্বারা। 2 দ্বারা যদি ভাগ দিই, অর্থাৎ আমি ডিরেক্টলি যদি ক্যালকুলেটর অথবা দুইটা যোগ করবো ফার্স্টে, তারপরে যোগ করার পরে 50 দ্বারা গুণ করবো, তারপরে 2 দ্বারা ভাগ দিমু। তাইলে 154 যোগ 7 মানে এখানে হইব 161 গুণ 50 ডিভাইডেড 2। তাহলে আনসার গুণ যে তারপরে এটা যে সমান চাপ দেই একটা, তাহলে 4025। তাহলে মোট কাঠের সংখ্যা কিন্তু 4025টা লাগবে। দেখো 50টি, এরপরে লিখবো সুতরাং, এরপরে নিচে লিখবো আমরা একটা যে সুতরাং 50টি পদের মোট কাঠের সংখ্যা। 50টি পদের মোট কাঠের সংখ্যা কতটি? 4025টি। ওকে, এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এরপরে টাইপ আমরা কিন্তু টুর প্রশ্ন যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমরা নিজে থেকে সমাধান করতে পারবো। এরপরে টাইপ 3 যদি দেখি, টাইপ 3 কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা পরবর্তী সংখ্যা নির্ণয়। তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় এবং জ্যামিতিক প্যাটার্ন বা চিত্র অঙ্কন। টাইপ 3 তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় বা তোমরা ওরকম বলতে পারে, অথবা কিটা হইতে পারে যে তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় এবং জ্যামিতিক প্যাটার্ন বা চিত্র অঙ্কন। এবং জ্যামিতিক প্যাটার্ন বা চিত্র অঙ্কন। ওকে, এটার ক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু 3টা নিয়ম আছে। একটার ক্ষেত্রে হইতে পারে পার্থক্য সমান, আর এটা হইতে পারে পার্থক্য সমান নয় কিন্তু একই হারে যদি বাড়ে। আবার হইতে পারে যে আরেকটার ক্ষেত্রে দুইটা যোগফল পরবর্তী সংখ্যার সমান। ওকে, আমরা দেখি কিভাবে সমাধান করবো। ফার্স্টে নিয়ম একর গুলো আমি দেখবো। নিয়ম একর ক্ষেত্রে একটা মনে রাখতে হইব যে পার্থক্য কিটা থাকবো সমান। আমি যদি একটু যদি লিখি একটা যে পার্থক্য সমান। এই পার্থক্য যদি সমান থাকে, পরবর্তী সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব? মনে করো একটা আছে যে এখানে 6, এখানে আছে মনে করো 6, তারপরে 11, তারপরে আছে 15, তারপরে আছে 11, 6, তারপরে 21, তার 11, প্রথমে আছে 6, এরপরে লিখে 11, এরপরে 16, এরপরে আছে 21। এইটার ক্ষেত্রে যদি পার্থক্য যদি চিন্তা করি, তাহলে প্রতিবার পার্থক্য কত করে আছে? 5 করে আছে। তাহলে ওটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য 5, ওটার ক্ষেত্রে পার্থক্য 5। তাহলে পার্থক্য অবশ্যই এটার ক্ষেত্রে কেটে দেখলাম সমান দেখলাম, যেটাও নিয়মের মধ্যে পড়ছে। তাহলে পরবর্তী সংখ্যা আমরা বাইর করতে হইলে এবং পরবর্তী সংখ্যা ইকুয়াল পরবর্তী সংখ্যা বাইর করতে হইলে ফার্স্টে হইব কি শেষ সংখ্যা বা শেষ পদ যোগ পার্থক্য। তাহলে শেষ পদ যোগ
পার্থক্য, এটা হয় পার্থক্য। তাহলে শেষ পদ যোগ পার্থক্য। তাহলে 1 নাম্বার ম্যাথ যদি আমরা সমাধান করি, 1 নাম্বারটা এগুলা ক্ষেত্রে মনে রাখতে হইব একটা যে পার্থক্য যদি সমান হয় তাহলে ওটা মনে রাখতে হইব পরবর্তী সংখ্যা হইব শেষ পদ প্লাস পার্থক্য। তাহলে 1 নাম্বার ম্যাথ যদি আমরা সমাধান করি, যে প্রশ্ন চাইছে, আচ্ছা ও যে যেটা আছে ওটা যেমন 6 আছে, 11 আছে, তারপরে আছে 16, ও প্যাটার্ন এর পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো বা পদ নির্ণয় করো, একই কথা কিন্তু। তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্টে ওটা লিখতে হইব প্যাটার্ন যেটা আছে ওটা। তাহলে যখন দেওয়া আছে দিয়ে যেটা 6, 11, তারপরে আছে 16। আচ্ছা এইটার ক্ষেত্রে 11 থেকে 6 গেলে কত আছে 5, আবার 16 থেকে যদি 11 জায়গা তাহলে অবশ্যই 5। তাহলে পার্থক্য গুলা কিভাবে আছে, সমান আছে। তাহলে ওইটার ক্ষেত্রে পার্থক্য কিভাবে আছে, সমান ভাবে আছে। আর পার্থক্য যদি সমান থাকে তাহলে মনে রাখতে হইব পরবর্তী সংখ্যা শেষ পদ প্লাস পার্থক্য। তাই লিখবো এর নিচে, কিন্তু তোমরা এর নিচে লিখবে বা আমি ওখানে লিখে যদি পরবর্তী কয়টা সংখ্যা বাই করতাম, পরবর্তী 4টি সংখ্যা। তাহলে এখন পরবর্তী 4টি সংখ্যা ইকুয়াল পরবর্তী 4টি সংখ্যা। এখানে ক্ষেত্রে কি লিখছি যে শেষ পদ প্লাস পার্থক্য। তাহলে শেষ পদ কত আছে 16, তাহলে 16 যোগ এখানে যে শেষ পদ যদি যেটা থাকবো ওটা লিখবি কেন। তারপরে পার্থক্য কিন্তু 5 আছে, তাহলে 5 লিখলাম। তাহলে এইটার ক্ষেত্রে কি হইতে পারে যে 16 আর 5 21। তারপরে যেহেতু আমরা চাইছি কয়টা বাই করতাম, পরবর্তী 4টি সংখ্যা, তাহলে একটা সংখ্যা বাই করলাম। এরপরের সংখ্যা যদি বাই করি তখন কিন্তু শেষ পদ কিন্তু এখানে কিন্তু 21 হইব। তাহলে শেষ পদ প্রথমে লেখা লাগবে শেষ পদ যোগ পার্থক্য কিন্তু 5। তাহলে 21-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 26। তাহলে সেম ভাবে এখন কিন্তু শেষ পদ কিন্তু 26। এখানে কিন্তু শেষ পদ কিন্তু প্রথমটার ক্ষেত্রে যে আবার যদি বোঝায় যে পরবর্তী 4টি সংখ্যা, ফার্স্টে তো শেষ পদ যোগ কি হইব পার্থক্য। কোনটার ক্ষেত্রে যদি পার্থক্য যদি সমান হয় তাহলে শেষ পদ কত আছে 16, আর পার্থক্য কত আছে এখানের মধ্যে 5 আছে, আর ওই দুটো যদি যোগ করি তাহলে 21। এখন কিন্তু 21 কিন্তু ওখানে আছে। এখন 21 যদি এখানে যদি থাকে এই দ্বারার মধ্যে এখন কিন্তু শেষ পদ কিন্তু 21। তাহলে এর পরবর্তী যে পদ নির্ণয় এখন এখানে কিন্তু 21টা লিখবো। তারপরে পার্থক্য যেমন ভাবে 5 আছে, তাহলে 5 21-এর সাথে 5 যোগ করলে 26। সেম ভাবে আবার এখন কিন্তু 26 লিখবো, 26-এর সাথে 5 যোগ করলে আবার 31। সেম ভাবে আবার 31-এর সাথে কি করবো 5 যোগ করবো, 31-এর সাথে যদি 5 যোগ করি তাহলে কত আইব 36। তাহলে সেম ভাবে কটা নির্ণয় হলাম, 1, 2, 3, 4টা। তাহলে তালিকা পরবর্তী সংখ্যাগুলো হইলে কি 21, 26, 31, 36। তাহলে ওরকম লিখবো যে পরবর্তী 4টি সংখ্যা, অতএব পরবর্তী 4টি সংখ্যা, প্রথমটা কিন্তু 21, তারপরটা 26, তারপরটা 31, তারপরটা আছে 36। এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি পরেরটা, আর এটা কিন্তু দেখে দিলে কিন্তু এগুলো কিন্তু নিজে থেকে করতে পারবে প্রত্যেক নিয়ম এরপর যেগুলো আছে এগুলো অবশ্যই আমরা প্রত্যেকটাও নিজে থেকে আর করতে পারবো। আর একটা যদি দেখে দিলে 4 নাম্বারটা দেখে দিই যে 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। তোমার হলো প্যাটার্নের পরবর্তী 2টি সংখ্যা বের করে জ্যামিতিক চিত্র অঙ্কন করো। প্যাটার্নের পরবর্তী 2টি সংখ্যা বের করে জ্যামিতিক চিত্র অঙ্কন করো। ওকে, প্যাটার্নের পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করে জ্যামিতিক চিত্র অঙ্কন করো। তাহলে প্যাটার্নের পরবর্তী 2টি সংখ্যা বাই করতে সেম ভাবে আগে একটা লেখমু দেওয়া আছে।
দেওয়া আছে 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, তারপর ডট ডট। এইগুলোর মধ্যে পার্থক্য কত আছে? 5 থেকে 3 গেলে গিয়ে 2, আবার 7 থেকে 5 গেলে গিয়ে 2, আবার 9 থেকে 7 গেলে গিয়ে আবার 2। যেহেতু পার্থক্য কিভাবে আছে? সমান আছে, যে পার্থক্য সমান, তাহলে আমি এখানে পার্থক্য সমান। পার্থক্য যদি সমান থাকে তাহলে পরবর্তী সংখ্যা বাই করতে লিখিত লেখা লাগবে যে পরবর্তী দুটি সংখ্যা বাই করতাম, তাইলে দুটি বা দুটি সংখ্যা, পরবর্তী দুটি সংখ্যা। এটার ক্ষেত্রে পার্থক্য যদি সমান থাকে, পরবর্তী দুটি সংখ্যা ব্যক্তিগত শেষ পদ প্লাস পার্থক্য, তাহলে এখানে ক্ষেত্রে শেষ পদ হতে আছে 9, 9 সাথে যোগ করবো, পার্থক্য হতে আছে 2, তাহলে 2, 9 আর 2, 9 আর 2 11। তারপরে আবার সেম ভাবে একটা সংখ্যা বাই করলাম, আমি বাই করা লাগবে আমার চাইছে যে দুইটা সংখ্যা বাই করতাম, তাইলে আরেকটা সংখ্যা যদি বাই করি, এখন কিন্তু শেষ পদ কিন্তু 11, 11 সাথে যদি 2 যোগ করি তাইলে 11 আর 2 13। এখন ওই যে দুইটা যে সংখ্যা বাই করলাম, ওই দুইটা সংখ্যা দিয়ে আমরা কিটা বাই করা লাগবো, যে দুটি সংখ্যা বের করে জ্যামিতিক চিত্র অঙ্কন করো। ওই যে দুইটা সংখ্যা আছে ওগুলা দিয়ে জ্যামিতিক চিত্র অঙ্কন করতাম, তাইলে প্রথমটা আছে 11, 11টা দিয়ে জ্যামিতিক চিত্র কিরকম হইতে পারে ওটা দেখানি লাগবো। 11টা দিয়ে যদি আমি ওরকম যদি লিখি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু যে কোনো ভাবে লেখো অবশ্যই হইব, যে কাঠের সংখ্যা 11, কাঠের সংখ্যা কত আছে 11, 11 দিয়ে যদি জ্যামিতিক চিত্র একটা অঙ্কন করি, ওরকম অঙ্কন যদি করি, যে এখানে ক্ষেত্রে 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এরপরে 1টা 2টা 3টা, এরপরে ওটা লিখি 4টা, ওটা লিখি 5টা, তারপরে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। যে আবার যদি হিসাব করি, এখানের ক্ষেত্রে কিন্তু 11টা ঠিক হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এটা কিন্তু ওরকম লিখলে অন্য কোনো ভাবেও কিন্তু লিখলে হইব, ওরকম লিখলে হইব। আবার যদি আমি 11টা দিয়ে লিখি বা ওরকম লেখা দিব, যে ওরকম লিখলাম 1টা 2টা 3টা, এরপরে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরপরে আরেকটা দেওয়া লাগবে 11টা, ওরকম দিলাম 11টা, শেষ। এখন যদি হিসাব যদি করি, ওটার ক্ষেত্রে কিন্তু 11টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ওরকম লেখলে হইব অথবা ওরকম লেখলে হইব, তোমার যে কোনো একটা ভাবে লেখবো, কিন্তু একটা দুইটা লেখা লাগতো না, যেহেতু আমরা অটো লিখলাম। তারপরে আবার কাঠির সংখ্যা কতটা আছে? 13টা, তাহলে লিখবো কাঠি সংখ্যা 13। যখন কাঠির সংখ্যা যদি 13 হয়, তাহলে ওটার মতো যদি আমি যদি লিখি, তাহলে সেম ভাবে ওরকম লিখবো। এটার ক্ষেত্রে যদি হিসাব করি একটু, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11টা আমার 13টা হইতো, তাহলে 11টা 12টা 13টা। এখন যদি হিসাব করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, একটা দিয়ে যদি লিখি তাহলে ওরকম হইব, যে বা 1টা 2টা 3টা এখানে দিলাম, ওরকম হইব। এখানেও কিন্তু সেম ভাবে কিন্তু 13টা আছে। যদি হিসাব করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, আচ্ছা 14টা হয়ে যায়, তাহলে একটা মুছতে হইব। ওই যদি দেখি, যদি তাহলে এটার ক্ষেত্রে কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আচ্ছা এখানেও এটা 11টা 12টা 13টা। আবার যদি একটু যদি দেখি, এখানে ক্ষেত্রে 13টা আছে, দেখি যদি একটু, 1টা 2টা 3টা 4টা 5টা, এরপর 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। এটার ক্ষেত্রে অবশ্যই 13টা কিন্তু ঠিক আছে। এটার ক্ষেত্রে সেম ভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাইলে 13টা 11টা ঠিক মিলছে। এটার ক্ষেত্রে তোমার কিন্তু যে কোনো একটা ভাবে লিখলে কিন্তু হইব। আমার যদি ওটা যদি থাকে, তাহলে এখানের মধ্যে 13টা আছে, না এটার ক্ষেত্রে 2টা আঁকা লাগতো না, তাহলে তুমি যে কোনো ভাবে কিন্তু আঁকতে পারবে। এগুলো কিন্তু আবার ওভাবে আঁকা যায়, যে এখানের ক্ষেত্রে মনে হয় 11টা হইতো। এখানের ক্ষেত্রে কটা আছে একটু হিসাব করি,
যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আবার যদি হিসাব করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমার দরকার কিন্তু 11টা। সাতটা আটটা নয়টা 10টা 11টা, ও কিন্তু 11টা গেল। সেম ভাবে এটা গেলে 13টা যদি লিখি তাহলে ওটা দিয়ে যদি লিখি, ওটা যদি হিসাব করি তাহলে দেখছেন কতটা আছে এখানের ক্ষেত্রে। যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা এরপরে 10টা 11টা 12টা 13টা। প্রথম থেকে যদি হিসাব করি, আচ্ছা যে কোনো একটা নিয়মে কিন্তু লেখলেও কিন্তু ঠিক হইব। এটার ক্ষেত্রে ওরকম লেখা যাব অবশ্যই, যে এখানে যদি ওরকম দিলাম, এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আছে টোটাল। সাতটা এরপরে আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা। ওকে, তাহলে এটা ক্ষেত্রে ওরকম ওরকম লিখতে পারবো, অথবা ওরকম তোমার যে কোনো ধরনের প্যাটার্ন কিন্তু তুমি লিখলে কিন্তু ঠিক হইব। কিন্তু কাঠের সংখ্যা কিন্তু 11টা হইলে 11টা বসাইতে হইব, 12টা হইলে 12টা। ওকে, এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, এখন কিন্তু নিয়ম 2। নিয়ম 2 যেটা আছে, পার্থক্য সমান নয় কিন্তু একই হারে বাড়লে। পার্থক্য সমান নয় কিন্তু একই হারে বাড়লে। পার্থক্য সমান নয় কিন্তু একই হারে বাড়লে, যেমন একটা হইতে পারে, যেমন ওর একটা যদি আমরা লিখি 1 আছে 4 আছে তারপরে 9 আছে 16 আছে। ওকে, এইটার ক্ষেত্রে কিভাবে হইতে পারে, পরবর্তী সংখ্যাগুলো এইটার ক্ষেত্রে কিভাবে বাই করবো? যদি 4 থেকে যদি 1 চাই তাহলে 3, আবার 9 থেকে যদি আমরা যদি 4 মাইনাস যদি দিই তাহলে 5, এরপরে আবার 16 থেকে যদি 9 যায় তাহলে কত হইতে পারে 7। এইগুলোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য যদি করি, যে পার্থক্য তো এগুলো হইলে কি পার্থক্য, পার্থক্য কিন্তু সমান নাই। এর আগরটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি পার্থক্য কিভাবে আছে, সমানভাবে আছে। আর পার্থক্য যদি সমান না থাকে তাহলে পরবর্তী সংখ্যা ওরকম বাইর করতে হয়, যে পরবর্তী সংখ্যা এখানে কত করে বাড়ে, লিখব প্রতিবার, প্রতিবার দেখলাম কত করে বাড়ে, প্রতিবার 2 করে। 5 থেকে যদি 3 যায় তাহলে 2 বাড়ে, আবার 7 থেকে যদি 5 যায় তাহলে আবার 2 বাড়ে। তাহলে ওটার মধ্যে পড়ে যে পার্থক্য সমান নয় কিন্তু একই হারে বাড়লে, মানে প্রত্যেকবার 2 করে কিন্তু বাড়ে একই হারে। তাহলে প্রতিবার 2 করে বাড়লে, এটা ক্ষেত্রে কিন্তু প্রতিবার 2 করে বাড়ছে বা 3 করে বাড়তে পারে, কিন্তু প্রতিবার কিন্তু সমান বাড়বো, ওটা মনে রাখতে হবে। তখন পরবর্তী সংখ্যা হইব, পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা হইব মনে রাখতে হইব যে শেষ পদ, শেষ পদ শেষে যেটা থাকবো ওটা শেষ পদ, শেষ পদ। এরপরে মনে রাখবা প্লাস, শেষ পদ পরে প্লাস, এরপরে যে শেষ যে পার্থক্য, যে একবারে শেষে যে শেষ পার্থক্য যেটা থাকবো ওটা থাকবো, যে শেষ পার্থক্য কত আছে 7 আছে, তাহলে শেষ পার্থক্য ওখানে লিখবো যে শেষ পার্থক্য, প্লাস প্লাস দিয়ে লিখবো যে বাড়তি সংখ্যা, যে কত বাড়ছে ওটা, বাড়তি সংখ্যা। ওকে, এটা ক্ষেত্রে মনে রাখতে হইব ওটা যে আসতে হইব শেষ পদ প্লাস শেষ পার্থক্য প্লাস বাড়তি সংখ্যা। এখন এটা ক্ষেত্রে যদি আমি ওই যে যেটা আছে প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে যদি পরবর্তী যদি আমি দুইটা সংখ্যা যদি বাই করি একটু, যে পরবর্তী ওই যে প্যাটার্ন আছে ওটা থেকে দুইটা সংখ্যা, যে আমরা ম্যাথ ধরলে ও একটা 1 নাম্বার ম্যাথ, ওই যে একটা প্যাটার্ন আছে ওটার পরবর্তী পরবর্তী দুইটি সংখ্যা যদি বাই করি তাহলে আমি পরবর্তী পরবর্তী দুটি সংখ্যা, পরবর্তী দুটি সংখ্যা ইকুয়াল
পরবর্তী দুটি সংখ্যা প্রথমে বিপরীত শেষ পদ, শেষ পদ কত আছে 16, শেষ পদ 16, তারপরে যুগ যুগ, তারপরে শেষ পার্থক্য কত আছে 7, এটা প্রথম পার্থক্য, দ্বিতীয় পার্থক্য, অর্থাৎ শেষ পার্থক্য 7। তারপরে কি তারমু যে কত বারের বাড়তি সংখ্যা কত, যে 2 করে যেহেতু বারের, প্রতিবার 2 করে বারের, তাহলে যোগ দিমু 2। তারপর ওটা যদি আমরা যদি 16 ফার্স্টে দেখলাম, তারপরে যোগ দিমু, তারপরে 7 আর 2 কত 9, এরপরে যদি 9 আর যদি আমরা যদি যোগ করি, যে 16 যোগ করি, তাইলে 25। এরপরে একটা সংখ্যা বাই করলাম, এরপরে আরেকটা সংখ্যা বাই করতে হইব। দ্বিতীয় সংখ্যা যখন বাই করবো, এখন কিন্তু শেষ পদ কত আছে, এখন কিন্তু 25 হইব শেষ পদ, কারণ 25টা কিন্তু ওই যে পরবর্তী দুটি সংখ্যা, এর পরবর্তী সংখ্যা কিন্তু একটা সংখ্যা পাইলেছি, ওখানে হইব 25। তাহলে এর পরবর্তী সংখ্যা বাই করতে গেলে একটা লিখি শেষ পদ, তাহলে শেষ পদ লিখি 25, যোগ দিমু কত, যে পার্থক্য, যোগ দিমু শেষ পার্থক্য, এখন কিন্তু শেষ পার্থক্য হইব ওখানে যেটা থাকবো সেই মুখটা, এখানে কত আছে পার্থক্য 9, তাহলে 9, এরপরে যোগ দিমু কত করে বাড়ে 2 করে বাড়ে, তাহলে 2 সমান হচ্ছে চাপ দিমু, অর্থাৎ যদি 25 লিখলাম। এরপরে এইটাও কিন্তু আবার সেম ভাবে, যে প্রথমে কিন্তু এখন কিন্তু শেষ সংখ্যা কিন্তু 25, তাহলে শেষ সংখ্যা লিখলাম 25, যে শেষ সংখ্যা কিন্তু 25, বা শেষ পদ কিন্তু 25, এরপরে প্লাস আর প্লাস দিব, তারপরে এখন কিন্তু শেষ পার্থক্য প্লাস বাড়তি সংখ্যা, শেষ পার্থক্য কত হইব, ওখানে যত থাকবো ওটা কিন্তু শেষ পার্থক্য হইব, তাহলে শেষ পার্থক্য কিন্তু 9, 9 সাথে যোগ করবো আমরা, যেহেতু 2 করে বাড়ে, তাহলে 2 যোগ করলাম, তারপরে একটা যদি 25 লিখলাম, এরপর 9 আর 2 কত 11, যোগ করলাম 11, তারপরে 11 সাথে যদি 2টা যোগ করি, তাইলে 36, 1 আর 5 আর 6, আর 2 আর 1 3। এরপরে আমরা যদি ম্যাথ যদি আর 2 একটা যদি সলভ করি সেম নিয়মর, ওটা কিন্তু মনে রাখতে হবে যে শেষ পদ প্লাস শেষ পার্থক্য প্লাস বাড়তি সংখ্যা। 5 8 13 প্যাটার্নে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে জ্যামিতিক চিত্র আঁকো। প্যাটার্নে পরবর্তী দুটি সংখ্যা বের করে জ্যামিতিক চিত্র আঁকো। এইটা ক্ষেত্রে সেম ভাবে 5টাকে দেওয়া আছে, লিখুন দেওয়া আছে 5 আছে, 8 আছে, 13 আছে। আচ্ছা 5 8 13, এটা ক্ষেত্রে 8 থেকে যদি 5 যায় তাহলে কত 3 ডট ডট। এরপরে যদি 13 থেকে যদি 8 যদি বাদ দিই, 13 থেকে 8 গেলে কত, 13 থেকে 8 গেলে 5। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পারলাম 5। এইটা ক্ষেত্রে দেখতে পারলাম পার্থক্য সমান নাই, কিন্তু কত করে বাড়ে, এটা 2 করে কিন্তু বাড়ে, যে 5 থেকে 3 গেলে কিন্তু 2। তাহলে যদি 2 করে যদি বাড়ে, তাহলে লিখবো এখানে পার্থক্য 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 ওইগুলা যে 3 5, তাহলে বারের কত করি 2 করে বাড়ে, যে প্রতিবার 2 করে বাড়ছে। এই 2 করে যদি বাড়ে, তাইলে পরবর্তী দুটি সংখ্যা কি হইতে পারে, এবং পরবর্তী দুটি সংখ্যা পরবর্তী দুটি সংখ্যা ফার্স্টে বুকি শেষ সংখ্যা, তাহলে শেষ সংখ্যা কত আছে, বা শেষ সংখ্যা বা শেষ পদ, তাহলে 13। তারপরে যোগ করবো যে শেষ পদ যেটা, শেষ পার্থক্য যেটা আছে ওটা, তাহলে শেষ পার্থক্য 5, আর যোগ করবো যে কত করে বাড়ে, যেহেতু 2 করে বাড়ে, তাহলে 2। এইটা যদি 13 লিখলাম ফার্স্টে, এরপরে
এরপরে 13 সাথে 5 আর 2 লিখি 7, তাহলে 7 আর এবার 13 হতে হইতে পারে 7 আর 13 20, তাহলে এখানে হইব কি 20। তারপর পরেরটা যদি সংখ্যা লিখি যে পরবর্তী সংখ্যার পরে, এখন কিন্তু শেষ সংখ্যা কিন্তু 20, এখানেও কিন্তু 20 হইব, তাহলে 20 যদি হয় 20 লিখলাম, এরপরে লিখি প্লাসের প্লাস দিব, তারপরে আবার এখানের ক্ষেত্রে যে শেষ পার্থক্য এখন কত হইব, শেষ পার্থক্য ওখানে যেটা থাকবো ওটা, শেষ পার্থক্য 7, যোগ করবো কত আমরা, যে কত করে বাড়ে 2 করে বাড়ে, তাহলে 2, এইটার ক্ষেত্রে কত হইব, যে প্রথমে 20 আর 20 আছে, তারপরে যোগ আর যোগ 7 আর 2 9, তাহলে 9 আর 20 কিন্তু 29। যে পরবর্তী সংখ্যা একটা লিখি 20 আর একটা লিখি 29। তারপরে এই দুইটার ক্ষেত্রে কি লিখতে হইব, জ্যামিতিক চিত্র। জ্যামিতিক চিত্র যেহেতু 20 দ্বারা মানে কাঠের সংখ্যা 20, তাহলে এখন কাঠের সংখ্যা 20, যদি কাঠের সংখ্যা 20 থাকে তাহলে প্যাটার্নটা কিরকম হইব, ওরকম যদি আমি যদি লিখি, আচ্ছা, প্রথম থেকে যদি হিসাব শুরু করে লিখি যে এখানের ক্ষেত্রে একটা কয়টা আছে, একটা যদি হিসাব করি, প্রথমে একটা একটা করে হিসাব করি, এটা ক্ষেত্রে কটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা, তাহলে এরপর আবার কাঠের সংখ্যা কতটা আছে, 29টা, তাহলে দেখুন কাঠের সংখ্যা 29টি, তাহলে কাঠের সংখ্যা যদি 29টা থাকে তাহলে কিভাবে হইব, সেই মুভ হবে, এতটুকু কিন্তু আমরা টোটাল কিন্তু কতটা আছে 20টা, তাহলে ফার্স্টে ওটা লিখে নিন, যে ওটা মানে কিন্তু আমার 20টা আছে, 20টা পরে আর কতটা দেওয়া লাগবো, একটা দুইটা তিনটা, তাহলে একটা দুইটা তিনটা, এতটুকু কিন্তু কটা আছে 20টা, 20টা পরে আমার আরো 9টা দেওয়া লাগবো, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এরপরে আটটা, যদি আবার যদি হিসাব করি একটু, সবটা কিন্তু টোটাল কিন্তু কতটা দেওয়া লাগবো, 29টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা আছে, পাঁচটা ছয়টা সাতটা, সবটা কিন্তু টোটাল কিন্তু এটা 7টা আছে, 7টা, এরপরে 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা, এরপরে 21টা 22টা 23টা 24টা 25টা 26টা 27টা 28টা 29টা, এতটুকু, এতটুকু যদি আবার যদি একটু যদি হিসাব করি যে আবার যদি হিসাব যদি করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু চিত্র ওইভাবে লিখতে পারবো, তুমি কিন্তু যে কোনো ভাবে ওইভাবে কিন্তু লিখতে পারবে, ওরকম যেগুলো আছে, এটা তোমার ইচ্ছা। এরপরের প্রশ্ন যদি আমরা যে দেখি, পরেরটা যদি সমাধান করি, পরে কিন্তু না, নিয়ম কিন্তু নিয়ম 3 যেগুলো ম্যাথ আছে এগুলোর ক্ষেত্রে পার্থক্য সমান থাকতো না বা একই হারে বাড়তো না, তাহলে নিয়ম 3, পার্থক্য যদি ফিবোনাকি সংখ্যা হয়, পার্থক্য যদি ফিবোনাকি সংখ্যা হয়, ফিবোনাকি সংখ্যা বলতে কি তা বুঝি, যেমন ফিবোনাকি সংখ্যা যদি আমি যদি একটা লিখি যে একটা লিখি একটা ফিবোনাকি সংখ্যা, প্রথমে 0 আছে, এরপরে 1, এরপরে আবার 1, এরপরে
এক এক 2, এরপরে 2 আর 1 3, এরপরে 3 আর 1 5, এরপরে ডট 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 ডট। ফিবোনাকি সংখ্যা বলতে ওটা বোঝায় যে দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয়। সে 0 আর 1 যোগ করলে কিন্তু 1, 1 কিন্তু এর পরের সংখ্যা। মানে ও দুইটা যোগ করলে কিন্তু ওটা পাইমু। আবার ও দুইটা যোগ করলে কিন্তু ওটা পাইমু। তারপরে ও দুইটা যোগ করলে কিন্তু ওটা পাইমু। আবার ও দুইটা যোগ করলে কিন্তু ওটা পাইমু। আমরা যদি দেখি 0 আর 1 কিন্তু যোগ করলে কিন্তু 1, আবার 1 আর 2 কিন্তু যোগ করলে 3, আবার 2 আর 3 কিন্তু যোগ করলে 5। এটা হয় গেতা যে ফিবোনাকি সংখ্যা, যে দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয়। এইটার ক্ষেত্রে আমরা কিভাবে পরবর্তী সংখ্যাগুলা বাইর করবো? এটার ক্ষেত্রে মনে রাখতে হইব পরবর্তী সংখ্যা ওরকম বাইর করা লাগবে যে পরবর্তী সংখ্যা ইকুয়াল শেষ পদ প্লাস শেষ দুই পার্থক্যের যোগফল। শেষ পদ প্লাস শেষ পদ প্লাস শেষ দুই পার্থক্য এর যোগফল। ওটা কিন্তু মনে রাখা লাগবে। এটা দেখা যদি আমরা সমাধান যদি করি 1 নম্বর ম্যাথ, 4 আছে 4 7 11 18, এর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। এটা ক্ষেত্রে পরবর্তী দুটি সংখ্যা কিভাবে নির্ণয় করবো? এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি হার্ড হলে তাইলে কিন্তু ওরকম কিন্তু প্রশ্ন করবো। তো এইটার ক্ষেত্রে ফার্স্টে একটা লেখমো দেওয়া আছে দিয়া, যে দেওয়া আছে 4 7 11 18। এটার ক্ষেত্রে যদি ওটা যদি বিয়োগ দেই তাহলে 7 কিন্তু 4 গেলে গিয়ে কিন্তু কত হইব 3। তারপরে আবার 11 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই, 11 থেকে 7 যদি বিয়োগ দিই তাইলে 4। তারপরে আবার 18 থেকে যদি 11 মাইনাস দিই তাহলে 18 মাইনাস 11, তারপরে আবার 7। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা জিনিস যদি দেখি, যদি আমরা পার্থক্য সমান নেই, পার্থক্য সমান নাই, 3 আছে 4 আছে 7 আছে, আবার পার্থক্য একই হারে বাড়েননি, যে 4 থেকে 3 গেলে কিন্তু 1, আবার 7 থেকে কিন্তু 4 গেলে 3, তাহলে একবার কিন্তু 1 বাড়ছে আর একবার 3 বাড়ছে। তাহলে পার্থক্য কিন্তু আগের যে নিয়ম 1 আর 2 আছে এগুলোর মধ্যে পড়ে না। এটা অবশ্যই কি জাত সংখ্যা? ফিবোনাকিক সংখ্যা। ফিবোনাকিক সংখ্যা এর মানে আমরা কিন্তু বুঝতে পারবো ওরকম, যে আমরা জানি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয়। তাহলে এটার ক্ষেত্রে 3 আর 4 এর যোগফল কিন্তু 7 হয়। পার্থক্যগুলো ফিবোনাকিক ভাবে আছে, যে ওই রকম পার্থক্যগুলা। তাহলে এইরকম যদি থাকে তাহলে আমরা পরবর্তী সংখ্যা বাইর করতে শেষ পদ প্লাস শেষ দুই পার্থক্য এর যোগফল। তাহলে আমরা যদি বাইর করি তাহলে পরবর্তী দুটি সংখ্যা, ওখানে লেখা লাগবে যে পার্থক্য এরপর লিখবো অতএব পার্থক্য একটি টিজার সংখ্যা ফিবোনাকিক সংখ্যা। যদি ফিবোনাকিক সংখ্যা যদি হয় তাহলে পরবর্তী সংখ্যা বাইর করতে হইলে কেটা করা লাগবে? পরবর্তী সংখ্যা বাইর করতে হইলে শেষ পদ কত আছে? 18 লিখলাম। এরপর কাজ শেষ পদ বলে পরে প্লাস, তারপরে আবার ও দুইটা শেষ যে পার্থক্য, শেষ দুই পার্থক্যের যোগফল। তাহলে শেষ দুই পার্থক্য তো ওইগুলা পার্থক্য। এখন শেষ দুইটা পার্থক্যের যোগফল, তাইলে 4 আর 7, তাহলে 4 যোগ 7। তাহলে এইটার ক্ষেত্রে কত হইতে পারে? যে 18 এরপরে যোগ আর 7 আর 4 কিন্তু 11। আচ্ছা, আমি যদি একটু নিচে যদি লিখি এটার ক্ষেত্রে, যে প্রথম থেকে যদি একটু যদি নিচে লিখি, যে পরবর্তী সংখ্যা ফার্স্টে কিন্তু শেষ পদ 18 প্লাস এরপর শেষ দুই সংখ্যার পার্থক্য, তাই শেষ দুই পার্থক্য এর যোগফল। তাই শেষ দুই পার্থক্য লিখি 7 আর 4, তাহলে 7 যোগ 4, তাহলে 18 এরপরে প্লাস হয় প্লাস, 7 আর 4 কিন্তু 11, আর পুরোটা কিন্তু যোগ করলে কত হইব? যে 8 আর 1 কিন্তু 9, আর 1 আর 1 2, 29। এরপরের সংখ্যা, এখন কিন্তু শেষ সংখ্যা কিন্তু কত হইব? 29। তাহলে 29 প্লাস এরপর
শেষ দুই পার্থক্য এর যোগফল, শেষ দুই পার্থক্য এর যোগফল। এখন কিন্তু শেষ শেষ পার্থক্য কিন্তু 11, 11-র আগে কিন্তু আছে 7। তাইলে 11, 11 + 7 ইকুয়াল 11-র সাথে 7 যোগ করলাম, তারপরে কত হইতে পারে? 11 7, 11 আর 7 হইলে কি 18, 11 7 18, তাহলে 29 যোগ 18, 29 যোগ 18 এই দুটো আবার যোগ করলে কত হইতে পারে? 8 আর ক্যালকুলেটরে চাপ দিই, 29 যোগ 18 47, তাহলে এইটা হইব 47। এরপরের যদি আমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু ফিবোনাকি সংখ্যা কিন্তু ওইরকম থাকবো, আর ম্যাথ অবশ্যই আমরা সমাধান করতে পারবো। তারপরে টাইপ 4 যদি দেখি একটু, টাইপ 4 যেগুলো আছে এগুলো কিন্তু ক প্রশ্ন, তাই ক এর জন্য 1 নম্বর প্রশ্ন এদিকে যে 1917কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 17 ও 10 ও 17কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এইগুলোর ক্ষেত্রে যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, এইরকম যদি প্রশ্ন যদি থাকে মনে রাখতে হইব যে বর্গমূলক সংখ্যা যেগুলো আছে ওগুলো একটু মনে রাখতে হইব। যে বর্গমূলক সংখ্যা কিন্তু আমরা কিন্তু জানিয়ে আছি যে 7 কিন্তু দেখছি কিন্তু অবশ্যই যে 1-এর সাথে 1 একটা গুণ দিলাম, 1 গুণ 1 হইল, 2-এর সাথে 2 সেম সংখ্যার সাথে সেম সংখ্যা গুণ দিলাম, 2-এর সাথে 2 গুণ দিলে 4, 3-এর সাথে 3 গুণ দিলাম 9, তারপরে আবার 4-এর সাথে 4 গুণ দিলাম, তারপরে 4 সেটা 16। ওরম যেগুলা সংখ্যা যে তার যে সংখ্যা নিজ সংখ্যা যদি দুইবার গুণ দিই যে সংখ্যা পাইম ওই সংখ্যার হয় যে বর্গমূল সংখ্যা। তাহলে এইগুলার ক্ষেত্রে যে প্রথমে আছে 10 সংখ্যা, ওটার কি বলতাম যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতাম। তাহলে ফার্স্টে 10-10 লিখলাম, 10-10 লিখলাম। এরপরে এখানের মধ্যে কোন সংখ্যাগুলা নিলে যোগ করলে 10 হইব? তাইলে 9 আর অবশ্যই 1 যোগ করলে 10 হয়, তাহলে 9 যোগ 1। 9-এর ক্ষেত্রে অবশ্যই আমরা কত লিখতে পারবো? 3, 3 দুইটা মানে 3-এর উপরে স্কয়ার, যুগর যুগ। এরপরে 1 আছে, একর ক্ষেত্রে কিন্তু 1 দুইটা মানে 1-এর উপরে স্কয়ার, ওইটা আছে বর্গের সমষ্টি মানে উপরে কিন্তু স্কয়ার মানে বর্গের সমষ্টি। তারপরে 17 যদি নিই, কোন দুইটা যোগ করলে 17? তাহলে 16-র সাথে কিন্তু 1 যোগ করলে 17, তাইলে 16 নিলাম, 16-র সাথে যোগ করতে হইব 1। 16 মানে কিন্তু কত? 4, 4-এর উপরে দিমি স্কয়ার প্লাস 1 মানে 1-এর উপরে স্কয়ার, ওটাও বর্গের সমষ্টি। শেষ এটা 1 নাম্বারটা। এরপরে জানা লাগবো আরেকটা যদি দেখাই যে একটু বড় যদি সংখ্যা দিয়া দেয়, সংখ্যা মনে করে একটু বড় দিয়া দিলে, তখন বড় দিয়া দিলে কিভাবে সমাধান করবো? মনে করো 3 নাম্বার ক্ষেত্রে দিয়া দিল যে 325 এর বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 325-কে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটার ক্ষেত্রে কিভাবে করবো? 325 লিখলাম ফার্স্টে। 325-এর ক্ষেত্রে কোন সংখ্যা দুইটা গুণ দিলে 325-এর কাছাকাছি হইব ওটা দেখা লাগবো ফার্স্টে। এখন যদি আমি গুণ দেই, যে মনে করো 9-এর সাথে 9 এটা গুণ দিলে কত হইব? 81। তাহলে এর চেয়ে বড় সংখ্যা নিতে হইব, অনেক বড় সংখ্যা, যেহেতু এখানে 9 নিলে মাত্র 81 আর আমার কিন্তু দরকার 325-এর, তাহলে অনেক বড় সংখ্যা নিতে হইব। তাহলে 15 গুণ 15 আবার নেওয়া দিকে এটাই করি, 15 গুণ, এগুলো যদি বাংলাতে যদি লিখি, 15 গুণ আমরা যদি 15 দিই তাইলে আর কত? 225। আমার দরকার কত? 325, তাইলে আরো বাড়াইতে হইব। তাইলে যদি আমি 17 যদি গুণ দিই, 17 গুণ 17, আচ্ছা 17 গুণ 17 যদি গুণ দিই তাইলে আর 289, তাইলে আরো সংখ্যা যদি একটু বাড়াই তাহলে 18 গুণ 18, তারপরে যদি সমানও দিই 18 গুণ 18 হইলে কিন্তু দেখলাম আমরা আর কত? 18 গুণ
18 হইলে কিন্তু 324, যেটা কিন্তু সংখ্যার কিন্তু খাসা। তাহলে আমরা লিখতে পারবো অবশ্যই এখানে 324। এখন আমরা জানি 1 গুণ 1 হইলে কত? 1। তাহলে অবশ্যই এখানে লিখতে পারবো 1। 324 আর 1 যোগ করলে কিন্তু অবশ্যই 325। এই 324 মানে 18 গুণ 18 মানে 18 রূপে স্কোয়ার, যোগ 1 মানে 1 রূপে স্কোয়ার। ওকে, ওইগুলো কিন্তু কর প্রশ্ন তাই। আর যেগুলো দেখে দিচ্ছি, সারা যদি ক্লাস ঠিক মতো দিকে অবশ্যই যে কোনো প্রশ্ন করলে কিন্তু আমরা আনসার করতে পারবো।